এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। ওনার বাড়ি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রামে। এই ঘটনাটি ঘটেছিল 2009 সালে ওনার নানা শ্বশুরের সাথে। তো ওনার নানা শ্বশুরের সাথে কথা বলতে বলতে এই ঘটনাটি উনি ওনার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তো চলুন ঘটনাতে চলে যাই। ওনার নানা শ্বশুরের মাছ ধরার নেশা কিন্তু মারাত্মক, এবং এখনো পর্যন্ত প্রচন্ড কনকনে শীতের রাতেও উনি সারা রাত জেগে মাছ ধরেন। ওনাদের যেই বাড়িটা, ওই বাড়িটার কাছে একটি নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে ধরলা নদী। মূলত এই ধরলা নদীতেই ওনার নানা শ্বশুর মাছ ধরেন। উনি মূলত মাছ ধরতেন বড়শি বা ছিপ আর কারেন্ট জাল দিয়ে। ট্যাটা বা এই টাইপের জিনিস ওনার সাথে খুব একটা থাকতো না। তো এই নানা শ্বশুর যেদিন যেখানে মাছ ধরার জন্য জাল বড়শি পাতেন, তো ওইটার পাশেই ছিল একটি শ্মশান। যদিও বা উনি সেটা জানতেন, কিন্তু জানার পরে ওনার তেমন ভয় ডর ছিল না, কারণ উনি ছোটবেলা থেকেই এইভাবে মাছ ধরতে ধরতে খুবই অভ্যস্ত হয়ে গেছেন। আর টুকটাক ভয়ের ঘটনা যে ঘটে মাছ ধরার সময়, এটাও কিন্তু উনি জানেন। তো উনি ওই রাত্রে জাল পেতেছেন। সাধারণত জাল যদি উনি পাততেন তখন ওখানেই থাকতেন বা আশেপাশে সারা রাত থাকতেন। যদি দেখতেন যে মাছ অনেক পাওয়া গেছে, ওনার কাঙ্ক্ষিত যে পরিমাণ, ওই পরিমাণে মাছ উনি পেয়েছেন, তখন আর সারা রাত থাকতেন না, উনি বাড়িতে চলে আসতেন, ঘুমাতেন। তো উনি ওই শ্মশানের ওখানে তো জাল পেতেছেন, ওখানে একটা উঁচু ঢিবি আছে আর কি, ওইটাই শ্মশান। তো ওখানে উনি বসেছিলেন, চিন্তা করেছেন যে কিছুক্ষণ বিশ্রাম করি, ঘন্টাখানেক পর আবার ওই জাল এবং বড়শিগুলো চেক করব। তো উনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন। তো হঠাৎ করে আর ঘুম ভেঙে যায়। তো আশেপাশে তাকিয়ে দেখেন যে বেশ চাঁদের আলো আছে। তো ওই সময় কিন্তু ভয়ানক কোনো কিছু উনি আবার আশেপাশে দেখেন না, ওখানে শ্মশান হওয়ার পরেও। তো উনি কি করেছেন, ওনার ওই বড়শি যে এই জায়গাগুলোতে পেতেছেন এবং জাল, ওগুলো চেক করছেন, দেখছেন যে বেশ অনেক মাছ পড়েছে। তো উনি চিন্তা করলেন যে পরিমাণ মাছ পড়েছে তাতে আমার সারা রাত কষ্ট করার কোনো দরকার নাই, মাছগুলো নিয়ে আর এই বড়শি জাল তুলে বাড়ির দিকে চলে যাই। তো নানা সেটাই করেছেন, সবকিছু গুটিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওই শ্মশানের ওই অংশটুকু এটিও উনি পার হচ্ছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে, কিরে আজকে তো অনেক মাছ পাইলি, আমাকে কিছু দে, আমি খাই, আমাকে কিছু দিয়ে যাবি না? তখন এই নানা উনি চিন্তা করলেন যে এই সেরেছে, এই মাছ খেকো এই ভূতগুলো তো আমার পিছু নিয়েছে, কিন্তু এদেরকে যদি আমি আজকে মাছ দেই, এরপরে প্রতিদিন আমার পিছু লাগবে, মাছ দেয়া যাবে না। তো উনি এই কথাগুলোর কোনো উত্তরই দিচ্ছে না, উনি সোজা হাঁটা ধরেছে, ওনার বাড়ির পথ দিয়ে উনি যাচ্ছেন। তো বাড়ি থেকে বেশ তখনও একটু দূরেই আছেন, প্রায় 2 কিলোমিটার দূরে আছেন। হঠাৎ করে দেখেন এই পথ আগলে বিশাল কালো কুচকুচ একটা মহিষ দাঁড়িয়ে আছে, এবং স্বাভাবিক যে মহিষের উচ্চতা থাকে তার থেকেও প্রায় দ্বিগুণ উচ্চতার। আর এমন একটা জায়গা, ওই আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নেই, রাস্তার দুপাশে শুধু ফসলি জমি। নানা আরো খেয়াল করেন মহিষের চোখগুলো আগুনের মতো লাল টকটকে। তো নানা চিন্তা করেছেন এটাকে কোনো আঘাত করা যাবে না, আঘাত করলে আবার পরে ঝামেলা হয়, এটাকে পাশ কাটিয়ে চলে যাই। আর নানা কি করেছেন, উনি ওনার মতো মনে মনে দোয়া দুরুদ পড়ছেন আর ওই মহিষটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যখনই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওই মহিষটা বারবার পথ আগলে দাঁড়ায়। উনি মাঠের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, মাঠের মধ্যে নেমে, মানে রাস্তা থেকে মাঠের নেমে কিছুটা পথ হেঁটে আবার রাস্তায় উঠেছেন, দেখেন যে আবার ওই পথের উপরে সেটা বসে আছে, ওটা সরে না। এইভাবে অনেকক্ষণ ধরে নানাকে বিরক্ত করছে। তখন নানা উনি ওনার মেজাজটা হারিয়ে ফেলেন। উনি রাগে ওনার হাতে থাকা যে বড়শির ছিপ ছিল, এর মধ্যে থেকে মোটা একটা ছিপ বের করেছেন এবং সেটা দিয়ে ওই মহিষটাকে বেধড়ক পিটাতে শুরু করেছেন, মানে ইচ্ছা মতো মায়ের যাকে বলে। তো এতগুলো মার দেওয়ার পরে ওই মহিষ খুব একটা বেশি নড়ে না,
এইভাবে প্রায় 15-20 মিনিট ওই মহিষটাকে পিটিয়েছেন। ওই মহিষও তাকে আক্রমণ করে না। একটা সময় উনি দেখেন যে যখনই আবারও উনি ওই ছিপটা দিয়ে আঘাত করেছেন, আঘাত দেওয়ার সাথে সাথে মনে হলো এই আঘাতটা বাতাসে গিয়ে লাগলো। তার মানে হচ্ছে সাথে সাথে ওই মহিষরূপী অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। তো নানা চিন্তা করেন যে এটাকে উচিত শিক্ষা দেওয়া গেছে, এরপর ভবিষ্যতে আমার আর পিছু লাগবে না। উনি বাড়িতে চলে আসেন কোন রকম ঝামেলা ছাড়াই। ওনার মাছ যেরকম ছিল সব স্বাভাবিক ছিল। তো এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়। উনি এর পরেও বেশ কয়েকবার মাছ ধরতে গিয়েছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। ওই ধরলা নদীতেই গিয়েছেন। তো একবার চিন্তা করলেন যে না, এবার আমি ওই শ্মশানের ওই দিকটাতে যাব না। মানে উনি কিন্তু এরপরে শ্মশানের ওই দিকটাতেও গিয়েছেন, কোনো সমস্যা হয়নি, একটু অন্য জায়গায় চাই। তো উনি যে কাজটা করেন যে জাল বড়শি এগুলো পেতে উনি একটু ডাঙাতে চলে আসেন, অনেকক্ষণ অপেক্ষা করেন, তারপর আবার যান। তো উনি ডাঙাতে বসে আছেন, হঠাৎ করে পানির মধ্যে কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছেন। তখন কি করেছেন, নানা পানির দিকে টর্চ লাইট মেরেছেন। নানা দেখতে পান যে বিশাল একটা বোয়াল মাছ। বিশাল বোয়াল বলতে ভুতুরে কোনো বোয়াল মাছ না, মানে স্বাভাবিক যে বোয়াল মাছগুলো মানুষ পায় বড় আকৃতির, ঠিক তেমনই। তখন নানা তো আর লোভ সামলাতে পারলেন না। আর ওনার কাছে তো ট্যাটা ছিল না যে ট্যাটা দিয়ে আঘাত করবেন, ওনাকে তো বড়শি দিয়ে সেটা ধরতে হবে। এখন ওই বোয়াল মাছ যদি বড়শির যে খাবার এটা না খায় তাহলে ধরবেন কিভাবে? উনি কিন্তু হাত দিয়ে মাছ ধরার খুব ভালো রেকর্ড গড়েছিলেন। উনি হাত দিয়ে খুব দক্ষতার সাথে মাছ ধরতে পারতেন। এই বিষয়ে ওনার একটা বেশ সুখ্যাতি ছিল এলাকায়। তো উনি চিন্তা করেছেন যে হাত দিয়ে এটাকে ধরব। উনি ওইটাকে ধরার জন্য পানিতে নেমে পড়েন, কিন্তু নামার পর ওইটাকে আর দেখেন না। কি আর করা, আবার উপরে চলে আসেন, অপেক্ষা করতে থাকেন যে দেখি বড়শিতে কতগুলো মাছ ধরা পড়ে। আর আফসোস করছিলেন যে হারে ওটাকে ধরতে পারলাম না। এইভাবে প্রায় 20-25 মিনিট চলে যায়। হঠাৎ করে উনি আবার পানিতে শব্দ শুনতে পান। উনি টর্চ লাইট মেরে দেখেন যে ওই বোয়াল মাছটা আবার এসেছে, কিন্তু তার যেই বড়শির ছিপগুলো ছিল ওটা থেকে একটু দূরে, মানে সে ওই বড়শির যেই খাবারটা ওটা খাচ্ছে না। তখন নানা চিন্তা করলেন যে এইবার একটা কাজ করব, ওই বোয়াল মাছের মাথা বরাবর টর্চ লাইটটা ধরবো যাতে করে বেশি দূরে সরে যেতে না পারে। কারণ মাছের দিকে বা মাছের চোখে যদি আলো ফেলা যায় মাছ নাকি সহজে সরে যেতে পারে না। তো উনি ওই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন। তো এক হাত দিয়ে উনি টর্চ লাইটটা ধরেছেন, আর এক হাত উনি ফাঁকা রেখেছেন যাতে করে মাছটা ধরতে পারে। যদিও বা এক হাতে মাছ ধরাটা অনেক কঠিন ব্যাপার, তারপরেও কিন্তু ওনার খুব ভালো দক্ষতা ছিল এই বিষয়ে। তো উনি টর্চ লাইটটা এক হাতে ধরে, মানে বাম হাতে ধরেছেন, ডান হাতটা ফাঁকা। উনি নেমে গেছেন। উনি দেখেন যে উনি যখনই মাছটার কাছে যান মাছটা 3 হাত দূরে সরে যায়, মানে একটু যেখানে গভীর পানি ওই দিকে সরে যায়। তো উনিও লোভে লোভে ওই দিকে সরে যাচ্ছেন। উনি প্রায় বুক পানি পর্যন্ত চলে আসছেন। তখন আর ওই মাছটাকে আর দেখা যায় না, স্বাভাবিকভাবে দেখা যাবেও না, বেশ গভীর পানিতে চলে আসছেন। তখন ওর মনে হয় আরে আমি এতটা পথ চলে আসছি, এই বুক পানিতে তো এরকম মাছ ধরা যায় না, বড় জোর কোমর পানি হলে ধরা যায়। তো উনি চিন্তা করেন যে এই মাছটাকে আর ধরা যাবে না, এই মাছটা অনেক চালাক, যাই আমি ডাঙাতে উঠে যাই। তো উনি যখন আস্তে আস্তে ডাঙার দিকে উঠতে থাকেন, মনে হচ্ছে ওনার পায়ের শক্তি ওইভাবে উনি পাচ্ছেন না, মানে ওনার পা আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছে। তারপরে উনি অনেক কষ্টে কোমর পানি পর্যন্ত যেই না এসেছেন তখনই উনি ফিল করেন কোনো কিছু ওনার 2 পা খামচে ধরে আছে। মনে হচ্ছে সেই জিনিসটারও মানুষের মতো 5টা আঙ্গুল রয়েছে 2 হাতে। তো উনি তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, আমি তো বিশাল এক বিপদে পড়ে গেছি। এতদিন তো বিপদ হয় নাই, আজকে তো বড় ধরনের বিপদে পড়ে গেছি। উনি তো কোনো মতে ছুটে আসার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কোমর পানিতে আসার কারণে না শরীরের শক্তিটা কিছুটা হলেও বেশি ছিল। উনি চেষ্টা করছেন, এদিকে এক হাতে টর্চ লাইট। তো উনি পানির দিকে মেরেছেন যে কোন জিনিসটা আমাকে টেনে ধরে। যেহেতু ওই জায়গাটা উনি মানে নড়াচড়া করেছেন, পানি কিছুটা ঘোলা হয়ে গেছে, ওই ঘোলা পানি হওয়ার কারণে তেমন একটা কিছু দেখতে পান নাই। তবে উনি ওনার
সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন, এটা জোরে জোরে দোয়া দুরূদ পড়ছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই জিনিসটা আস্তে আস্তে গভীর পানির দিকে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো উনিও অনেক চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে উনি যখন হাঁটু পানি পর্যন্ত এসেছেন, তখন ওই জিনিসটা নানার পা ছেড়ে দেয়। তখন উনি দ্রুত ডাঙায় উঠে পড়েন। ডাঙায় উঠে পড়ার পর উনি চিন্তা করেন, যাক বাঁচলাম এবারের মতো, খুব বড় ধরনের বিপদে পড়েছিলাম। উনি ওই বড়শির ছিপ জাল ওখানে রেখে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, যে বড় একটা বিপদে পড়ছি, তাড়াতাড়ি বাড়ি ফেরত যায়, এখানে থাকলে আরো বিপদ হতে পারে। আর উনি যে পানিতে নেমে আবার হাত দিয়ে ওই বড়শির ছিপগুলো তুলবেন, জাল তুলবেন, আর নামার সাহস হচ্ছিল না। উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, প্রায় 1 কিলোমিটার ধু ধু বালি, মানে ওই সময়ে উনি যেই এলাকায় এসেছিলেন, সাধারণত উনি তো এই সাইডে কম আসেন, তো ওইখানে প্রায় 1 কিলোমিটার ধু ধু বালু চর, ওটা পার হয়ে বাড়ির দিকে যেতে হয়। তো উনি হাঁটছেন, হঠাৎ করে খেয়াল করেন ওনার সামনে একটা অবয়ব, চাঁদের আলোটা তো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আর ওনার কাছে সময় টর্চ লাইটটা ছিল না, ওই ধস্তাধস্তিতে ওই পানির ওই ভেতরে যখন উনি ছিলেন তখন হাত থেকে ওটা পড়ে গিয়েছিল। উনি যে ডুব দিয়ে সেটা আবার তুলবেন এই সাহসটা ছিল না। তো যাই হোক, উনি চাঁদের আলোতে দেখতে পান যে এই অবয়বটা, এইটা একদম বানরের মতো, কিন্তু মুখটা মানুষের মতো, মানে একদম স্বাভাবিক মানুষের যে মুখ ওই রকম মুখ, কিন্তু বডিটা পুরোটাই বানরের মতো, লেজ আছে, সবকিছু আছে, এবং এমন ভয়ঙ্কর দেখাচ্ছিল ওটাকে যে উনি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, কারণ ওনার এত ভয় লাগছিল। ওই অভাবটা হঠাৎ করে বলে ওঠে, কিরে সেদিন তো আমাকে খুব মারলি, এখনো আমার শরীরে ব্যথা আছে, আয় আজকে আমি তোকে কিভাবে মারি তুই খালি দেখবি। এই বলে ওই জিনিসটা কি করে, নানাকে আক্রমণ করে এবং নানাকে তুলে মারে এক আছাড়। ওখানে বালি থাকার কারণে প্রথম আছাড়ে উনি খুব একটা বেশি ব্যথা না পেলেও পরবর্তীতে ওনার খুব ব্যথা লাগছিল, বারবার তুলে তুলে আছাড় মারছিল, কিন্তু নানা তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছিলেন না। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছিলেন, কিন্তু খুব একটা বেশি পারছিলেন না। এভাবে কতক্ষণ চলেছে ওনার ঠিক মনে নাই। উনি অনেক চিৎকার করছিলেন, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। আর ওই জিনিসটার হাতে অনেক বড় বড় নখ ছিল, ধারালো নখ ছিল, সেটা দিয়ে নানার শরীরে প্রচন্ড আঁচড় দিচ্ছিল, একদম রক্তারক্তি অবস্থা। একটা পর্যায়ে নানা সেন্সলেস হয়ে যান, ওনার কিছু মনে নাই। সকালবেলা ওই দিক দিয়ে মানুষ যখন ফিরছিলেন বা যাচ্ছিলেন, নানাকে দেখে চিনতে পারেন, সবাই মিলে তাকে বাড়িতে পৌঁছে দেন। কিন্তু নানা কিন্তু আর স্বাভাবিক ছিলেন না, উনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান, ওনার পুরো বডি প্যারালাইজড হয়ে যায়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, আস্তে আস্তে উনি স্বাভাবিক হন। উনি 6 মাস কোনো কথাই বলতে পারেন নাই, বোবারা যেভাবে শব্দ করে ঠিক ওইভাবে শব্দ করেছিলেন। অনেকে ধারণা করে নিয়েছিল তার পরিবারের সদস্যরা উনি আর বাঁচবেন না। অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজনরা ওনার শেষ দেখা দেখতে এসেছিলেন, যে মারা যাবেন, শেষ দেখাটা দেখে আসি, এরকম ঘটনাও ঘটেছিল। তবে 6 মাস এরকম খুব খারাপ অবস্থা থাকার পর আস্তে 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 উনি সুস্থ হন। মূলত সুস্থ হওয়ার পরেই এই পুরো ঘটনাটা উনি সকলকে বলতে পেরেছিলেন। নানার শরীরে এখনো সেই নখের আঁচড়ের দাগ আছে। উনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া করি উনি আরো অনেক দিন বেঁচে থাকুন, সুস্থ থাকুন, এবং এর মধ্যে যদি আরো কোনো ঘটনা ওনার সাথে ঘটে তাহলে আমরা যেন সেই ঘটনাগুলো ওনার কাছ থেকে পাই। তবে আমরা চাই না যে ওনার সাথে এমন কোনো ভয়ের ঘটনা ঘটুক যার দ্বারা উনি ক্ষতিগ্রস্ত হন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। নাম প্রকাশ অনিচ্ছুক একজন মুরব্বীর কাছ থেকে তিনি এই ঘটনাটা কালেক্ট করে এবং বলেছেন যদি আমি চাই তাহলে চাইলে আমি ঘটনাটা পড়ে শোনাতে পারি। ঘটনাটা শুরুর আগে তিনি কিছু তথ্য দিতে চেয়েছিলেন। সবাই জানেন যে তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটা দেশের বৃহত্তম সেচ প্রকল্প। 1979 সালে সেই সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং 1989 সালে তিস্তা সেচ প্রকল্পের কাজ শেষ হয়। এই সেচ প্রকল্পটি লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর এবং রংপুর, মূলত এই 4 জেলায় খনন করা হয়। 1987 সালের ঘটনা, তখন তিস্তার সেচ কাজের খনন কাজ পুরো দমে চলছিল। তখন নীলফামারী জেলার নীরকিশোরগঞ্জ সদর উপজেলার গদা নামক একটি জায়গায় খনন চলছিল
তো গদা এলাকায় ঠিকাদারের দায়িত্বে শামসুল নামে একজন ব্যক্তি ছিলেন এবং এই ঘটনাটা তার ঘটনা। তো তার মোট 5 কিলোমিটার খননের দায়িত্ব ছিল এবং তার অধীনস্থ 100 জন লেবার ছিল, 2টা ড্রেজার ছিল এবং সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। একদিন রাতে তিনি ঘুমানোর পরে স্বপ্নে দেখেন একজন সাদা মানুষ তার কাছে এসে বলল কোনো প্রকার খনন কাজ যেন তিনি না করে, যদি খনন কাজ করার চেষ্টা করে তাহলে তার জীবন নিয়ে তিনি আর ফিরতে পারবেন না। এই স্বপ্ন দেখার পর তিনি খুব বেশি গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবেই কাজ শুরু করে দেয়। তো প্রথমে তারা ড্রেজার দিয়ে খনন শুরু করে, তারপর কোদাল দিয়ে মাটিগুলো সাইজ করে হয়। তো যাই হোক, ড্রেজার দিয়ে যখন কাজ শুরু করার কিছুক্ষণ পর ড্রেজার দিয়ে ওই দিন দেখে হঠাৎ করে মাটি আর খনন করা যাচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও সম্ভব হচ্ছে না। অন্য জায়গায় ড্রেজার দিয়ে মাটি কাটা যাচ্ছে কিন্তু এক অংশে যাচ্ছে না এবং তা কোদাল দিয়েও সম্ভব হচ্ছে না। হঠাৎ মনে পড়ল রাতের স্বপ্নের কথা। তিনি সবাইকে বললেন আজ আর কাজ হবে না, আপনারা সকলেই চলে যান, আমি ব্যাপারটা তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রধানকে জানান। তো তিনি ব্যাপারটা ব্যারেজ প্রকল্পের প্রধানকে জানানোর পর উনি এসে দেখবেন বলে জানালেন। তিনি যথারীতি বাসায় গেলেন এবং রাতে ঘুমালেন। হঠাৎ আনুমানিক রাত 2টার দিকে তার ঘুম একটা বিকট শব্দে ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তার সামনে সাদা পাঞ্জাবি পরা টুপি পরিহিত একজন লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে আর বলছে তাকে বলছে যে ভয় পেও না, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো, কোনো চিৎকার করার চেষ্টা করো না। তখন উনি বললেন 500 বছর পুরনো 2টো কবর আছে, তুমি সেই কবরের উপরে আজকে তোমার ড্রেজার দিয়ে মাটি সরানোর চেষ্টা করেছো, কাল যদি এমন চেষ্টা করো তাহলে তোমার খবর আছে। আমি তখন তিনি তখন উপায় জানতে চাইল যে সেই অবয়বটা বললেন আজ খুব ভোরে সেই স্থানে গিয়ে দেখবা গোল করে একটা মার্কিং করা আছে, সেই জায়গা বাদে বাকি জায়গা তুমি খনন করবে, আর বেশি চালাকির চেষ্টা করলে তুমি ধ্বংস হয়ে যাবে। যথারীতি তিনি সেই স্থানে চলে যায়। যাওয়ার পর দেখি ঠিক যেভাবে বলা ঠিক সেভাবেই মার্কিং করা আছে। তিনি ব্যাপারটি প্রকল্প প্রধানকে জানালেন এবং ওই অংশ বাদে যথারীতি খনন কাজ করার নির্দেশ দিলেন এবং তারা সেভাবেই করল। 1989 সালের প্রকল্প উদ্বোধন হলো এবং সেই অনেক পানি ছাড়া হলো, কিন্তু সেই 2টা কবরের কিছুই হলো না। পানি কম থাকলে কবর দুটি নিচে নামে, পানি বেশি হলে কবর দুটি উপরে ওঠে। এখনো 2টো কবর নদীর উপরে প্রায় 30 বছর হলো রয়ে গেছে। উপরে সবুজ ঘাস, চারিদিকে প্রবাহমান জল। সেই কবরের সামনে অনেকেই মাজার করার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। আর বিল্ডিং বানানোর চিন্তা করলে তো অদ্ভুত স্বপ্ন দেখতো সবাই। যাই হোক, যদি ঘটনাটা ভুতুরে না, কিন্তু এই ঐতিহাসিক নিদর্শনের সেই কবর দুটো নিয়ে এলাকায় অনেকেই অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি সিলেক্টেড হয় আমি ঘটনাটা যেন পড়ি। তো আমি জানি না, আমি কিন্তু ঘটনাটা দেখে পড়িনি, এটা আমি আগেই মেমোরাইজ করার চেষ্টা করেছি। আমরা চলে যাচ্ছি আমার ঘটনায়, এবং এই ঘটনাটা আমাকে গত সপ্তাহের মতো ফুয়াদ ভাই আরেকটি ঘটনা পাঠিয়েছে। ঘটনাটা তার মার কাছ থেকে শোনা, আর ঘটনাটা ঘটে তার মার খালাতো ভাইয়ের সাথে, অর্থাৎ তার সম্পর্কে তার মামা হয়, যার নাম রেজাউল। 1992 সালের শেষের দিকের ঘটনা। তার মা তখন তার নানার বাড়িতে বেড়াতে যায়। তার মার নানা বাড়ি ছিল বরিশাল জেলার পিরোজপুর জেলার সরবকাঠি গ্রামে। যাদের গ্রামে সরবকাঠি যাদের গ্রাম তারা হয়তো জানতে পারেন। তো তার মা সেবার অনেকদিন পর নানা বাড়িতে গিয়েছিল। তার মামা তো খালাতো ভাই বোনরাও তো বেড়াতে আসে, তো রেজাউল মামাও সেদিন সেবার আসে। তো এই ফুয়াদ ভাই অনেক ছোট হয়, তখন অনেক ছোট, তখন তার বয়স 15 কি 16 বছর। তখনকার সময় শীতকাল গ্রামে যাত্রাপালা, আচ্ছা আমি একটা ছোট্ট ভুল করেছি, রেজাউল মামার তার বয়স তখন 15-16 বছর। তখনকার সময় শীতকালে গ্রামে যাত্রাপালা হতো, তাই সেবারও সরবকাঠি থেকে প্রায় মাইলখানেক দূরে একটা চরে যাত্রা হবে। সবাই লুকিয়ে যাত্রা দেখতে যাওয়ার পরিকল্পনা করছিল। তো তার ফুয়াদ ভাইয়ের মার নানা যান সরবকাঠি মোড়ল ছিলেন, তার নাম ডাকও ভালোই ছিল সে সময়। তো সে সময় যাত্রার মধ্যেই 2 দলের মধ্যে দাঙ্গা বাজত এবং কেউ কেউ এই দাঙ্গায় মারাও পড়ত। তাই তার বাড়ির কারো যাত্রা দেখতে যাওয়া মানা ছিল।
তো রেজল মামা ঢাকা থেকে এসেছেন, ঢাকায় কোনোদিনও যাত্রা দেখেননি, তাই সে এবার যাত্রা দেখে যাওয়ার জন্য তার মামাতো ভাইদেরকে অনেক রিকোয়েস্ট করে এবং যাওয়ার জন্য রাজি হয়। তার বয়স কম হয় এবং প্রথমবার হয় যাত্রা দেখতে যাওয়াটা তার জন্য বেশ আনন্দদায়ক এবং উত্তেজনাময় ছিল। পরিকল্পনা অনুযায়ী রেজল মামা, তার মামাতো ভাই কাদের ও কাদের মামার 2 বন্ধু সহ মোট 4 জন মিলে যাত্রা দেখার জন্য রওনা হয়। যেহেতু যাত্রা শুরু হবে রাত 12টা অথবা 1টায়, তাই তারা খাওয়া দাওয়ার পর সকালের ঘুমানোর জন্য অপেক্ষা করে। তখন গ্রামে বিদ্যুৎ না থাকায় 8টা নাগাদ সকলেই খেয়ে শুয়ে পড়ে। তার ঠিক 2 ঘন্টা পর রাত 10টার দিকে তারা রওনা হয়। সেদিন চাঁদনি রাত হওয়ায় তারা সাথে করে কোনো হাত বাতি বা হারিকেন নেয়নি। তো চরে যাওয়ার আগে কিছুটা পথ নৌকায় যেতে হয়। ঘাটে পৌঁছানোর আগে একটা বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যেতে হয়। সেই রাস্তাটি মোটামুটি অন্ধকার, আর আশেপাশে প্রায় 2 কিলোমিটার অঞ্চলে কোনো বাড়িঘর ছিল না। প্রায় রাত 11:30-এর দিকে তারা ঘাটে পৌঁছে। যাত্রা হবে দেখে যেদিন ঘাটে অনেকগুলো নৌকা ছিল, তারা একটা নৌকা ভাড়া করে চরে পৌঁছায়। যাত্রা শেষ প্রায় 3:15 নাগাদ তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শেষ হয় 2টায়। তারা একটু দেরি করে কিছুক্ষণ আড্ডা দিয়ে রওনা হয়। এর মধ্যে কাদের মামার এক বন্ধু আনিস অনেক আগেই চলে গিয়েছিল, তাই তারা 3 জন বাড়ি ফেরার জন্য রওনা দেয়। তারা যখন ঘাটে এসে পৌঁছায় তখন নৌকা ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা নৌকা আসে, তাও অনেক দামে যেতে রাজি হয়। তাদের নৌকা যখন ছাড়বে তখন তাদের পেছন থেকে একজন ডাক দেয়। তারা পেছনে তাকিয়ে দেখে কাদের মামার বন্ধু আনিস, কিন্তু সে তো অনেক আগেই চলে গিয়েছিল। কিন্তু তখন তাদের মাথায় এত কিছু আসে নাই, তারা মনে করে হয়তো আশেপাশে ঘুরছিল। তারা আনিসকে নিয়ে নৌকায় তোলে। তখন তারা লক্ষ্য করে নৌকা অনেকটা নিচে নেমে ডুবে যাওয়ার মতো অবস্থা, এবং আনিস ওঠায় বেশ ভার হয়ে গেছে বলে মনে হয়। তা আনিস গিয়ে রেজল মামার পাশে যেয়ে বসে। প্রায় যখন মাঝ নদীতে নৌকাটি চলে গেছে তখন তারা দেখে আকাশে মেঘ করেছে, চাঁদ মেঘের আড়ালে চলে গেছে। মাঝি বলে ওঠে, লক্ষণ সুবিধার না, আপনারা বাঁশঝাড় দিয়ে না যেয়ে বড় রাস্তা দিয়ে যায়েন। তারা ঘাটে নেমে মাঝির ভাড়া মিটিয়ে হাঁটা শুরু করে। ফজরের সময় তাদের নানা যান নামাজ পড়তে ওঠে। মসজিদ আসবেন তার আগেই তাদের বাড়ি পৌঁছাতে হবে, তাই তারা বাঁশঝাড়ের পথটাই বেছে নেয়, কারণ শর্টকাট ওই রাস্তা, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তারা যেতে যেতে লক্ষ্য করে আনিস শুরু থেকে কেন যেন কথা বলছিল না এবং আচরণটা অস্বাভাবিক। এমনিতেই আকাশ মেঘ থাকায় তাদের অন্ধকারে পথ চলতে হচ্ছিল অনেক কষ্টে। বাঁশঝাড়ের পথে ঢুকতেই আরও গাঢ় অন্ধকার এবং আরও কষ্ট হচ্ছে পথ চলতে। তারা কষ্ট করে অনুমান করে মরে পথ হাঁটছিল। হঠাৎ তারা রেজল মামার চিৎকার শোনে। কোনো রকমভাবে তাকিয়ে দেখে আনিস রেজল মামার গলা চেপে ধরে বসে আছে। সেই সাথে আনিসের রূপ পাল্টে বিভৎস জন্তু রূপ ধারণ করেছে। সেই জন্তু রেজল মামার হাতে কামড় দেয়। কাদের মামা কোনো রকম হাতরে একটা লাঠির জাতীয় কিছু নিয়ে সেই জন্তুকে মারতে চেষ্টা করে, আর রেজল মামাকে হ্যাচকা টান দিয়ে কোলে নিয়ে দৌড় দেয়। তারা দৌড়াতে দৌড়াতে অনুভব করে পেছনে খুব জোরে বাতাস বইতে শুরু করেছে, আর কিছু একটা তাদের পেছনে দৌড়াচ্ছিল। তারা কতক্ষণ দৌড়েছিল তাদের সেটা মনে নেই। একসময় তারা ফজরের আজান শোনে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। সেদিন বাড়িতে গিয়ে রেজাউল মামা অনেক অসুস্থ হয়ে যায়। তার ডান হাতে 4টা দাঁতের ছাপ দেখা যায়, আর পুরো হাত কালো হয়ে গিয়েছিল। বাড়িতে সকলের কাছে তাদের কাদের মামা ঘটনা খুলে বলে। নানাজান ভীষণ রেগে যায়, কিন্তু নাতির জন্য হলেও রাগ দমিয়ে কবিরাজ আনতে পাঠায়। সেদিন কবিরাজ আসার আগে খবর পাওয়া যায় যে কাদের মামা বন্ধু আনিস মারা গেছে। সকলে তাদের বাড়িতে যায়। এই ফুয়াদ ভাইয়ের মাও যান। তিনি দেখেন যে আনিসের পুরো শরীর শুকিয়ে গিয়েছিল, শুধু চামড়া দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল গায়ে এক ফোঁটাও রক্ত নেই। এদিকে রেজল মামার অবস্থাও খারাপ। সেদিন সন্ধ্যায় কবিরাজ আসেন এবং বলেন যে শরীরে রক্ত নাই সে রক্তের ব্যবস্থা করা দরকার এবং খুবই দ্রুত। তিনি এও বলেন যে তাদের কাছে যে আনিস এসেছিল তাতে পিশাচ ভর করেছিল। মানুষ একা পেলে তারা রক্ত খায়। আনিসকে একা পেয়ে তার উপর ভর করে রেজাউলের হাতে কামড় দিয়ে রক্ত খাওয়ার চেষ্টা করে, কিন্তু কাদেরের প্রহারের কারণে সে ছেড়ে দেয়। কবিরাজ কাদেরকে একটা তাবিজ দিয়ে বলেছিল সবসময় সাথে রাখতে, না হলে তার ক্ষতি হবে, এবং আরেকটি তাবিজ দিয়ে বলেছিল বন্ধুকে দিতে। কাদের মামা তা অবিশ্বাস করেন এবং তাবিজ দুটো ফেলে দেয়। তার কিছুদিন পর কাদের মামা ও তার সেই বন্ধুর মৃতদেহ পাওয়া যায় নদীর তীরে একদম রক্তশূন্য অবস্থায়। সেই যাত্রায় রেজাউল মামা আল্লাহ পাকের অশেষ রহমতে বেঁচে যায়, এবং তার কাছে একটা তাবিজ ছিল যা এখন পর্যন্ত তার হাতে বাঁধা। আর সেই মাঝির লাশও একদিন নদীর মাঝখানে ভেসে উঠতে দেখা যায়। এরপরে যারাই রাত করে বাড়ি ফেরে তারাই পিশাচের খপ্পরে পড়েছিল, এবং তাদের সকলেরই লাশ রক্তশূন্য অবস্থায় সেই নদীর তীরে পাওয়া গেছিল। এবং তাই ফুয়াদ ভাইয়ের আম্মুর নানা যান সেই পিশাচের হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে অনেক দূর থেকে একজন তান্ত্রিক নিয়ে এসেছিল। তখন তার মা গ্রামে গিয়েছিল।
মানে কাদের মামা মারা যাওয়ার 1 বছর পর। সেই তান্ত্রিক নাকি খোলা মাঠে যোগ সাধন বসায়। সেই মাঠটির মার নানার বাড়ির পেছনেই ছিল, তাই অনেকেই সেই যোগ সাধন দেখেছিল। সাধনাতে বসার জন্য তার প্রয়োজন ছিল মাদি ছাগলের মাথার খুলি, নতুন কবর দেয়া মানুষের কাফনের কাপড়ের কিছু অংশ। সেই তান্ত্রিক মাঠে বিশাল বৃত্ত আঁকে, তার মাঝে বড় করে আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্র পাঠ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় উত্তর দিকের জঙ্গল থেকে খুব বিভৎস একটা জন্তু ছুটে আসছে আর্তনাদ করতে করতে, এবং বৃত্তের কাছাকাছি এসে সেই জন্তুটি ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে সেই ছাগলই খুলির ভেতরে ঢুকে যায়। তারপর তিনি আর বেশি কিছু পাঠ করেন এবং কাফনের কাপড় দিয়ে একটা তাবিজ সেই খুলিতে পেঁচিয়ে দেয়। তিনি সেটা কাঁচা বাঁশের গাছের গোড়ায় 8 ফিট গর্ত করে গেড়ে দেয় এবং বলে দেয় কোনো দিন যেন কোনো এক সময় এটা মুক্তি পাবেই, এটা বলে তিনি চলে যান। তার ঠিক 1 বছর পর কোনো এক কাঠুরে সেই গাছের বাঁশ কেটে মাটি আলগা করে রেখে আসে। পরে বৃষ্টির পানিতে মাটি সরে যায় এবং তাবিজটি কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। আবারও ছাড়া পেয়ে যায় সেই পিশাচ। গ্রামে আবারও মৃত্যুর রোল পড়েছিল সেই সময়। অনেকের গৃহপালিত পশু মারা যাচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল রক্ত শুকিয়ে মারা পড়েছে। তো ওই ফুয়াদ ভাইয়ের আম্মার নানাজান ব্যাপারটা বুঝতে পারেন এবং আবার সেই তান্ত্রিকের কাছে যান। তিনি তাকে সব খুলে বলেন। তান্ত্রিক বলে সেই পিশাচ এবার আগের থেকে বেশি শক্তি ধারণ করেছে, তাকে আটকানো তার পক্ষে আর সম্ভব না। মার নানাজানের কাছে অনেক কাকুতি মিনতির পর তিনি রাজি হন। যথাসময় তিনি গ্রামে আসেন। তিনি আগেই মা নানাজানকে বলে রেখেছিল খাসি আর পায়েসের ব্যবস্থা করতে, কারণ এবার তার পালিত জিন দিয়ে এই পিশাচকে আটকাতে হবে এবং বদলে তার ভোগ হিসেবে 2টো খাসি হোক, 1 হাঁড়ি গরুর দুধের পায়েস লাগবে। তখন তার মা সেখানে না থাকায় পরবর্তীতে তার মার থেকে, অর্থাৎ তার নানিজানের কাছ থেকে ঘটনা শুনে যে শেষ পর্যন্ত সেই তান্ত্রিক সেই পিশাচকে তাড়াতে সক্ষম হয়েছিল এবং তার নানিজানের ভাষ্যমতে সেই পিশাচকে নাকি তার ওই তান্ত্রিকের জিন শেষ পর্যন্ত খুন করেছিল। তো যাই হোক, এটা ছিল একটি ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রিফাত আনাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামে। উনি বর্তমানে লেখাপড়ার কারণে উল্লাপাড়াতেই রয়েছেন। উনি জানিয়েছেন ওনার বাবা একজন হার্টের রোগী, তার হার্টে 3টা ব্লক রয়েছে। তার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার এই সমস্যাটাকে দূর করে দিন এবং নেক হায়াত দান করুন। চলুন ওনার পাঠানো ঘটনায় চলে যাই। ওনার পাঠানো ঘটনাটা কয়েকটা অংশে বিভক্ত। প্রথম যে অংশটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত উনি ওনার আম্মু এবং নানির মুখ থেকে শুনেছেন। তো রিফাত ভাইয়ের নানা বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামে। ওনার নানারা 5 ভাই, ওনার নানা 3 নম্বর, আর ওনার নানার মোট 7 জন সন্তান। ওনার মামা, খালা, ওনার আম্মু, এই কয়জন মিলিয়ে আর কি 7 জন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বড় মামা, যার নাম হচ্ছে আলম, উনি প্রবাসে ছিলেন। ওনার সেজো মামার নাম হচ্ছে জাহাঙ্গীর, আর তার ছোট জনের নাম হচ্ছে নুরনবী, আর সবার যিনি ছোট তার নাম হচ্ছে লাল মিয়া। ঘটনাটি ঘটেছিল নুরনবী মামার সাথে। বাড়ির সব কাজ মূলত নুরনবী মামাকেই করতে হতো। এর পেছনে কারণও ছিল, কারণ হচ্ছে বড় মামা উনি তো প্রবাসে রয়েছেন। এখন এই যে জাহাঙ্গীর মামা যিনি, উনাকে আবার আরও একজন ব্যক্তি দত্তক নিয়েছিলেন। কেননা এই যে নানার যে আরও ভাইরা ছিল, নানার বড় ভাই উনি ছিলেন নিঃসন্তান। এই কারণে তিনি তার ভাইয়ের কাছ থেকে চেয়ে এই জাহাঙ্গীর মামাকে নিয়েছিলেন যে তোর ছেলেটাকে আমাকে দে, আমি একটু পেলে পুষে বড় করি, আমার তো ছেলে পেলে নাই। এই জন্যই মূলত জাহাঙ্গীর মামা তার অন্য আর একজন মুরব্বীর কাছে বড় হচ্ছিলেন। এখন নুরনবী মামা, ওনাকেই বাড়ির সমস্ত কাজ করতে হতো। আর সবার যিনি ছোট তার নাম ছিল লাল মিয়া, উনি তো অত কাজ করতে পারতেন না। ঘটনার সময়কাল 1990-91 সাল এরকম হবে আর কি। আর তখন এই নুরনবী মামার বয়স ছিল 16-17 বছর। নানাদের যতগুলা ভাই ছিল তার মধ্যে এই রিফাত ভাইয়ের নানা একটু সচ্ছল ছিলেন। বাজারে ওনার একটা মুদির দোকান ছিল, জমি জমা ভালোই ছিল। জমিতে সেচ দেবার জন্য সেচ পাম্প আমরা যেটাকে বলি, অনেক এলাকায় এটাকে ডিপ কল বলে, সেটা ছিল। মামাদের মধ্যে নুরনবী মামা নানার কাছাকাছি সবসময় থাকতেন। আর অন্য সব মামাদের কথা তো বললামই, বাড়ির সিংহভাগ দায়িত্ব তো তাকেই দেখতে হতো, এই জন্য নানার কাছাকাছি তাকে থাকতে হতো।
সময়টা ছিল গ্রীষ্মকাল। মাঠে ধান গাছের চারা মাত্র লাগানো হয়েছে। নানা যেহেতু সেচ পাম্প ছিল, তাই অনেকের জমিতে সেচ পাম্প থেকে পানি দিতে হতো। এতে আয় রোজগার ভালোই হতো, ফসলও পাওয়া যেত। সেচ পাম্প জমির যে প্রান্তে ছিল, অর্থাৎ বিলের পাশে, তো ওই বিলেও মোটামুটি আসলে পানি থাকে। শীতকালে থাকে না, বর্ষাকালে পানি আসে আর কি। আর নানা বেশ দিনদার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আর মাঝে মাঝেই তাবলিগ জামাতের 3 দিনের যেই সময়টা, এই সময়টা দিতেন। মাঝে মাঝে দেখা যায় 3 দিনে অনেকে বের হয়ে যান, এই সময়টা উনি দিতেন আর কি। তো হয় কি, নানা একবার 3 দিনের জামাতে বের হয়েছেন, তখন তো আবারও নূর নবী মামার উপর সব দায়িত্ব এসে পড়ে। ওই মুদিখানা থেকে শুরু করে নিয়ে যত কাজ আছে সব কিছু তাকে এই 3 দিন সামলাতে হবে। অন্যান্য সময় তো মুদিখানার দোকানটা অন্তত নানা সামলান, কিন্তু যেহেতু নানা 3 দিনের জন্য চলে গেছেন, এরকম গেলে সব কিছু আবার নূর নবী মামার উপর এসে পড়ে। ধানের সিজন, আবার জমিতে পানিও দিতে হবে। নানা নাই, কি আর করা, মামা রাতে একাই জমি যেইগুলো ছিল পানি দেওয়ার জন্য গিয়েছেন। সেচ পাম্প যে জমিতে ছিল সেই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা বিল। তো মামা প্রথম রাতে ঠিকঠাক মতো পানি দিয়েছেন, কোনো প্রবলেম হয় না। মামা সেচ পাম্প চালিয়ে ওই যে বোরিং ঘর ছিল, অর্থাৎ এই মেশিনটা যেখানে থাকতো, ওইটা একটা ঘর তৈরি করে ঘরের মধ্যে মেশিনটা রাখা হয়। আর যেই নলটা দিয়ে পানি বের হয়, এই নলের মাথাটা আবার সামনে রাখা হয়। ওই দিক দিয়ে পানি বের হয়, পানি এক জায়গায় পড়ে, তখন নালা কাটা থাকে বা ড্রেন কাটা থাকে, সেদিক দিয়ে কিন্তু পানিগুলো যেতে থাকে বিভিন্ন জমিতে। তো উনি পানি দিয়ে শুয়ে থাকেন, একটু পরপর চেক করতেন যে কোনো সমস্যা হয়েছে কি না। কারণ একটা জমিতে নির্দিষ্ট পরিমাণ পানি ঢোকাতে হয়, এরপরে পানির লাইনটা বন্ধ করে দিতে হয়, আর একটা জমিতে আবার পানি ছেড়ে দিতে হয়। এইভাবে কোনোটা ছাড়তে হয়, কোনোটা বন্ধ করতে হয়, এই প্রক্রিয়া কিন্তু করে যেতে হয়। পানি যেন ওভারফ্লো না হয় এটাও যেমন দেখতে হয়, পানি যেন কোনো জমিতে কম পড়ে না যায় সেটাও কিন্তু দেখতে হয়। এটা কিন্তু খুব সতর্কতার সাথে কাজটা করতে হয় আর কি। তো মাঝে মাঝে এরকম যাচ্ছিলেন, এসে শুয়ে পড়ছিলেন, এরকম অনেকক্ষণ করেছেন। প্রথম রাত্রে করেছেন, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত্রে এরকম অনেকক্ষণ ধরে করার পর আবার শুয়েছেন। হঠাৎ করে মামা শুনতে পান বাইরে কাক ডাকার শব্দ হচ্ছে। কাক কিন্তু রাতের বেলা আসলে খুব একটা ডাকে না, এত রাতের বেলা বাইরে কাক ডাকে, কাক কোথা থেকে আসবে? ওনার কাছে মনে হচ্ছিল 2টা কাক একে অপরের সাথে মারামারি করছে। একে অপরের সাথে মারামারি করলে যেরকম ভাবে কাক ডাকাডাকি করে, ওই রকম শব্দ হচ্ছে, ডানা ঝাপটানোর শব্দ হচ্ছে। মামা কি করেছেন, ওই বোরিং ঘরের যে বেড়া, এটা ছিল পাটখড়ির বেড়া, ওই বেড়ার ফাঁকা দিয়ে উনি দেখার চেষ্টা করছেন, তবে উনি কিছুই দেখতে পান না। মামা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, ওনার বয়স কম, স্বাভাবিকভাবেই উনি বিষয়টা নিয়েছেন। আবার কিছুক্ষণ পর এই আওয়াজটা শুরু হয়েছে, মানে মাঝখানে থেমে গিয়েছিল। উনি চিন্তা করলেন যে এইভাবে যদি এই কা কা করতে থাকে, উনি তো এখানে ঘুমাইতেই পারবেন না, এই দুটোকে তাড়িয়ে দিয়ে আসি। এই চিন্তা করে উনি ঘর খুলে বাইরে বের হয়েছেন। ঘরের যে দরজা, এই দরজাটাও পাটখড়ির বেড়াটা ওই বাঁশের বাতা দিয়ে 8-7 করে বেঁধে দেওয়া হয় আর কি। তো ওইটা খুলে উনি বাইরে বের হয়েছেন, দেখেন যে 2টা কাক, সাইজে সাধারণ কাক থেকে একটু বড়, খুব বেশি বড় না, এটাকে অস্বাভাবিক মনে করারও কোনো কারণ নাই। এরকম সাইজে বড় কাক হর হামেশাই দেখা যায়। তো উনি ওই কাক দুটোকে হুস হুস করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কাক দুটো যায় না। এর কিছু সময় পর ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়, আজান দিয়েও দেয়, তখন কাকগুলো কোথায় যেন হারিয়ে যায়, মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, উড়েও গেল না, মনে হলো ভ্যানিশ হয়ে গেল। ওই সময় তো গরমকাল ছিল, ফজরের আজানটা তো তাড়াতাড়ি দিয়ে দেয়, যেহেতু তাড়াতাড়ি সকাল হয়ে যায়। তো যখন আজান দিয়ে দিয়েছে, মামা তখন বাসায় চলে আসেন। কিন্তু এই ঘটনা উনি কাউকে বলেন না, কারণ এটা বলার মতো কোনো ঘটনাই ওনার কাছে মনে হয় নাই। উনি একটু ভয় পেয়েছিলেন যে এত রাত্রে কাক কোথা থেকে আসলো, জাস্ট এতটুকুই। এটা ওরকমভাবে উনি কোনো গুরুত্বও দেন নাই, এই কারণে কাউকে বলেন নাই। এদিকে নানাও জামাত থেকে ফেরত আসছেন, সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। এই ঘটনার সপ্তাহখানেক পর একদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন কিন্তু গাছে গাছে অনেক আম ধরেছে। মামার আবার আম খেতে অনেক ভালো লাগতো, তাই তিনি ঝড়ের মধ্যে আম কুড়োতে বের হয়েছেন। তো ঝড়ের মধ্যে আম কুড়োতে বের হতেন। ঝড় যদি দিনের বেলাও হতো বের হতেন, রাতের বেলাও বের হতেন, রাত যত রাতই হোক, ঝড় হলে উনি আম কুড়োতে বের হবেনই। এটা ওনার একটা নেশার মতো কাজ করত। এমনই এক ঝড়ের রাতে মামা আম কুড়োতে বের হয়েছেন।
নানাদের বাড়ি থেকে একটু দূরে বলতে 3 থেকে 4 বাড়ি পরেই একটা পুকুর রয়েছে। সেই পুকুর পরে একটা বিশাল আম গাছ ছিল। এই গাছের আমগুলো ছিল অনেক মিষ্টি এবং আমগুলো বেশ রঙিন হতো। আমগুলোর নিচের অংশ হলুদ হতো আর উপরের দিকটা মানে বোটার দিকটা লাল টকটকে হতো, দেখতে খুব সুন্দর লাগতো। তো এই আম গাছের আম খুব মিষ্টি হতো, তো এই আমগুলোর প্রতি ওনার একটা আকর্ষণ কাজ করতো। চিন্তা করলেন যে যাই ওই গাছটার ওইদিকেই যাই। তো ওইদিকে উনি গিয়েছেন, গিয়ে দেখলেন মোটামুটি ভালোই আম পড়ে রয়েছে। তো উনি আম কুড়াচ্ছিলেন, তখন উনি লক্ষ্য করলেন যে আনুমানিক 60 থেকে 70 বছর বয়স হবে এরকম একজন বয়সী বৃদ্ধা মহিলা তার সাথে আম কুড়াচ্ছে, তার থেকে একটু দূরে 10-15 হাত দূরে। মামা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, কারণ ঝড়ের পরে অনেকেই আম কুড়োতে আসে, সেটাও দিন হোক রাত হোক, কারণ ওনার মতো এরকম আম কুড়োনোর নেশা অনেকেরই রয়েছে। আর গ্রামের অনেক মহিলাই আম কুড়াতে আসে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো উনি আম কুড়াচ্ছেন, উনি ওনার মতো আম কুড়াচ্ছেন, ওই মহিলার মতো আম কুড়াচ্ছেন। মামা কি করেছেন, আম কুড়াতে কুড়াতে ওই যে পুকুর পাড়, যেটা পুকুরের কথা বললাম, ওই পুকুরের পাড়ের দিকে চলে আসছেন। কিছু আম কিন্তু আবার পানিতে পড়েছিল, পানিতে পড়ে ভেসে রয়েছে। এই আমগুলো আবার বেশ পাকা ছিল, উনি দেখতেই পাচ্ছেন যে এগুলো বেশ পাকা। কিছু আম রয়েছে কাঁচা পড়ে আছে। উনি চিন্তা করলেন পুকুরের পানিতে নামি ওই আমগুলো তুলি। যেহেতু পুকুরের ঢেউ ছিল না, এক জায়গায় আমগুলো স্থিতিশীল অবস্থায় ছিল, তো ওই আমগুলো নিয়ে আসি। তো উনি ওই আমগুলো নেয়ার জন্য নিচ দিকে নামা শুরু করেছেন। প্রায় হাঁটু সমান পানিতে উনি নেমে পড়েছেন। বেশ ভালোই আম উনি পেয়েছেন। হঠাৎ করেই ওই সময় ফজরের আজানেরও সময় হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছে। উনি চমকে উঠেছেন আজানের শব্দ শুনে, কেননা আসলে উনি ভেবেছিলেন হয়তো বা রাত 2টো বেজেছে, আর বের হয়েছেন 20-25 মিনিট। ওই সময় আসলে ঘড়ির ব্যবহারটা ওনার জন্য একটু কঠিন ছিল, কেননা ওনার কাছে কোনো ঘড়ি ছিল না। বাড়িতে ঘড়ি ছিল, তবে উনি ঘড়ির টাইমটা দেখে আর বের হন নাই। উনি ঘড়ি ব্যবহার করতেন না, যার কারণে উনি আনুমানিক একটা সময় ধরে নিয়েছিলেন। তো যাই হোক, আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার পর ওই বৃদ্ধ মহিলাকে উনি আর দেখতে পান না। উনি মনে করেন যে উনি আম তুলে আবার চলে গেছেন। এখন বৃদ্ধা মহিলা, উনি কি এখন পানির মধ্যে নামবেন নাকি আম কুড়োতে, এই জন্য হয়তো চলে গেছেন। আশেপাশের বাড়িরই হবে। 8-10টা স্বাভাবিক বৃদ্ধা মহিলার মতোই ছিল, ভয়ঙ্কর কোনো কিছু ছিল না। মামা তো আম কুড়িয়ে বাড়িতে চলে গেছেন, ওই দিনের মতো বাসায় চলে আসছেন, কোনো সমস্যা নাই, সব কিছু স্বাভাবিকভাবেই চলে। এই বিষয়টাও উনি কাউকে আর বলার প্রয়োজন মনে করেন, কারণ এটা তো কোনো ভয়ঙ্কর ঘটনাই ঘটে নাই এখানে। উনি আর কাকে কি বলবেন, আর এরকম আম কুড়োনোর কাজ উনি সবসময় করেন। এর কয়েকদিন পর নানা কি করেছেন, মামাকে 3 দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে দিয়েছেন। মামা গিয়েছেন, ঠিকঠাক মতো জামাত থেকে ফেরতও আসছেন। এরপর মূলত ঘটনা শুরু হয়ে যায়। বাড়িতে ফেরত আসার পর থেকেই মামা একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না, খাওয়া দাওয়া করে না, একদিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। নানি মনে করেছেন মামা হয়তো জামাতে গিয়ে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন নাই, তার শরীর দুর্বল হয়ে গেছে, কারোর সাথে কথা বলছেন এই জন্য। তো নানি মামাকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু না, মামা খেতে চাচ্ছেন না। কয়েকদিনের মধ্যে মামা এমনভাবে শুকিয়ে যান, মনে হচ্ছে উনি বহুদিন ধরে না খেয়ে আছেন। আর এরপর থেকে মামা অস্বাভাবিক আচরণ শুরু করেন, সবাইকে গালিগালাজ করছেন, কেউ কাছে আসলে মারধর করছেন। নানি বিষয়টা বুঝতে পেরে নানাকে জানান। নানা তখন পাশের গ্রামের পরিচিত এক কবিরাজকে ডেকে নিয়ে আসেন। ওই কবিরাজ ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই সময় তার বেশ নাম ডাক ছিল আশেপাশের 10 গ্রামের মধ্যে। তো নানারা সবাই সেই বৃদ্ধা মহিলাকে চিনতেন। তো মামা আবার তাকে দাদি বলে সম্বোধন করতেন। তো খবর দেওয়ার সাথে সাথে সেই দাদি, ওই মহিলা কবিরাজ বাসায় চলে আসেন। এরপর মামাকে দেখে বলেন যে, কি রে, তুই কার নাতির উপর আসর করছিস, তুই জানিস? মামার সাথে থাকা জিনটা নাকি কিছুই বলে না, শুধু হো হো করে হাসতে থাকে। সেই বৃদ্ধা মহিলা, উনি বলেন যে এশার নামাজের পর আমি দেখছি তোর কি করা যায়। তার মানে হচ্ছে যে এই যে দাদি, মামা তো তাকে দাদি বলে সম্বোধন করতেন, সেই হিসাবে এই নুননবী মামা তো তার নাতি হয়। উনি এসেই বলেন, তুই কার নাতির উপর আসর করছিস, তুই জানিস? তো যাই হোক, ওই মহিলা কবিরাজ এশার নামাজের পর রুকিয়া করবেন। তো উনি বলে যান যে এই জিনটা ওর শরীরের ভিতরে এখন নাই, দূর থেকেই
ওর উপর নিয়ন্ত্রণ করছে। তো যাই হোক, এই বৃদ্ধা মহিলা কবিরাজ আরো কয়েকজন মহিলাকে নিয়ে আসেন, আশেপাশেরই আর কি পরিচিত। আর আসার পর উনি বাড়ির সবাইকে বলেন যে মহিলারা যারা আছেন তারা একটা ঘরে থাকবেন, তারা নফল নামাজ, জিকির আজগার যে যেটা পারেন করতে থাকবেন, চুপচাপ বসে থাকা যাবে না। আর পুরুষ যারা আছেন তারা আমার সাথে আসেন, একে ধরে রাখতে হবে। পুরুষরা এসে নুরনবী মামাকে চেপে ধরে রাখেন। কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করার পর, প্রায় 3 থেকে 4 ঘন্টা চেষ্টা করার পর নুরনবী মামার শরীরে জিন হাজির হয়। জিন যখন হাজির হবে হবে ভাব এমনটা যখন হয়, তখন মনে হচ্ছিল যে মামার বাড়ির যে আশেপাশে যে গাছগুলো রয়েছে, ধরুন যে আমরা কোনো গাছের মধ্য দিয়ে যদি হেঁটে যাই, সেই গাছগুলো যদি আমাদের উচ্চতার মতো হয়, আমরা যদি হেঁটে যাই, গাছগুলো 2 পাশে কিন্তু ভাগ হয়ে যায়। ওই সময় ওই বাড়িতে থাকা লোকজনের কাছে মনে হচ্ছিল যে আশেপাশে যে বড় বড় গাছগুলো রয়েছে, মনে হচ্ছে এই গাছগুলো 2 পাশ থেকে ভাগ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এর ভেতর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে, এমনটা মনে হচ্ছিল। এবং বাড়ির উপর একটা দমকা বাতাস হঠাৎ করে এসে পড়ে, ধরাম করে একটা বাতাস এসে পড়লে কেমন অনুভূত হয়, ওই রকম অনুভূত হয়। এরপরেই মামার শরীরের মধ্যে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হইতে গালিগালাজ শুরু করে দেয়, আর ওই মহিলা কবিরাজকেও গালিগালাজ করতে থাকে, তেরে মারতে আসে। তখন মহিলা কবিরাজ জিজ্ঞেস করে, তুই কে, কেন ওকে ধরেছিস? হ্যাঁ, কিছুই বলে না, চুপচাপ থাকে। এরপর মহিলা কবিরাজ একটি বালিশ আর একটা লাঠি দিয়ে বলে যে দাঁড়া দেখ এখন তোকে কি করি। ওই বালিশের উপর লাঠিটা নিয়ে পেটাতে শুরু করেছেন। তখন ওই জিনটা বলতে থাকে, আরে মারিস না, বলতেছি। তখন ওই জিনটা বলে যে এই ছেলেটার উপর নাকি আগে থেকেই, অর্থাৎ মামার উপর আগে থেকেই এই জিনটা নজর রেখেছিল। ধান ক্ষেতের পাশে যে বিল রয়েছে, ওই বিলে নাকি এই জিনটা থাকে। কয়েকদিন আগেও নাকি ধান খেতে সে যখন পানি দিচ্ছিল, তখন কাক হয়ে তার কাছে গিয়েছিলেন, মানে এই জিনটা গিয়েছিল আর কি। তখন কবিরাজ জিজ্ঞেস করে, এই তোরা কয়জন রে? জিন বলে, আমরা 2 জন। তারপর বলে যে তোরা এই ছেলেকে কেন ক্ষতি করতে চাচ্ছিস? বলে অনেকদিন ধরে নজরে রাখছে, ওরে মারবো, এই জন্য। ওরে মারলে আমাদের লাভ আছে, ওরে তো ওই দিন ওই বোরিং ঘরেই মেরে ফেলতাম, কিন্তু ওই সময় আজান দিয়ে দেয়। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম ওকে বাইরে নিয়ে আসার জন্য, কিন্তু পারতেছিলাম না, ও হয়তো বা খেয়াল করে না, কিন্তু এমন সময় বাইরে বের হয়ে আসছে, তার কিছুক্ষণ পর আজান দিয়ে দিছে, ওই দিন তো মারতে পারি নাই। এরপরে ঝড়ের রাতে ও যখন আম কুড়াতে বের হয়েছে, তখন আমিও একজন বৃদ্ধা মহিলার সুরতে বাইরে বের হয়েছি। ও যখন পুকুরে নামে, এইরকম সময় আমার একটা সুযোগ চলে আসে ওই পুকুরের পানি তোকে চুবিয়ে মারার, ওই সময় আজান দিয়ে দেয়, পারলাম না। তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন ওকে তাবলিগ জামাতে পাঠানো হয়েছে। ও তাবলিগ জামাতে যাবার পর সেখানে অনেকগুলো আমল করেছে, সেখানে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, ওই আমলের কারণে এখন ওর কাছে আমরা ওইভাবে আসতে পারতেছি না। আর ওকে যেহেতু অনেকদিন ধরেই নজরে রাখছি, ও বেশ কিছু আমল করার কারণে আমাদের কিছু ক্ষতি হয়ে গেছে। এই কারণে আমরা প্রতিজ্ঞা করছি ওরে মারবই, ওরে না মেরে যাব না। কবিরাজ তখন বলে, যাবি তো অবশ্যই, এখন কিসের বিনিময়ে যাবি তাড়াতাড়ি বল, তাতে তোদের জন্যই মঙ্গল, কিছু একটা নে চলে যা। কিন্তু ওই জিন বলে যে না, কিছু নেবেও না, যাবও না। তখন ওই কবিরাজ দাদি বুঝতে পারেন যে এদেরকে এভাবে আসলে আর হ্যান্ডেল করা যাবে না, অন্যভাবে কাজ করতে হবে। তখন কবিরাজ দাদি বলেন, ঠিক আছে, তোরা যখন যাবিই না, আবার কিছু নিবিই না, তাহলে একটা কাজ করি, তোদের জীবনটাই আমি নিয়ে নেই। এই বলে আর এক মুহূর্ত সময় দেন নাই। বলার পরপরই ওই কবিরাজ দাদি কিছু পানি নুরনবী মামার মুখের উপরে ছিটিয়ে দিয়েছেন। তারপরে কবিরাজ এক অদ্ভুত কাজ করেন, সেটা হচ্ছে উনি মাথাটা নিচু করে নুরনবী মামার পায়ের বৃদ্ধাঙ্গুলি উনি ওনার মুখের মধ্যে ঢুকিয়ে নেন। এরপর নুরনবী মামার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে, উনি সমস্ত শরীর ঝাঁকাতে থাকেন, কিন্তু ঝাঁকালেও পায়ের নিচের অংশ মনে হচ্ছে
একদম অবশ হয়ে পড়ে আছে। এই অংশ উনি নাড়াতে পারছেন না, ঝাঁকাতে পারছেন না। মনে হচ্ছে যে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে নুরনবী মামার। এরপরে সব কিছু শান্ত। নুরনবী মামা নিস্তেজ হয়ে পড়েন, বোঝা গেল উনি সেন্সলেস হয়ে গেছেন। এরপর কবিরাজ তার মুখের ভেতর থেকে নুরনবী মামার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি বের করে ফেলেন। তখন কবিরাজ দাদি বলেন, গেছে, এই দুইটা শেষ, এদেরকে মেরে ফেলছি, একদম খেয়ে ফেলছি এই দুইটারে। আসলে এই কবিরাজ দাদি উনি নুরনবী মামার পায়ের বৃদ্ধাঙ্গুলি মুখের মধ্যে নিয়ে এমন কি করেছিলেন, এই কবিরাজ এমন একটা কাজ করলেন যে তার শরীরের ভেতরে থাকা, ওই সময় একটা জিন ছিল না, দুইটা জিন ছিল, এই দুইটা জিন একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ একদম ওইটাকে ওই কবিরাজ দাদি খেয়েই ফেলছেন, ওই দুইটা শেষ। এভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটল। এবারে আসি অন্য আর একটা ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রিফাত ভাই পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল মূলত ওনার চাচাতো ভাই সজীবের সাথে, এবং ঘটনাটি এখনও নাকি চলমান রয়েছে। চাচাতো ভাইয়ের জন্ম হয় 1997 সালে একটি মিশনারি হসপিটালে। এই সজীব ভাইয়ের বয়স তখন 6 থেকে 7 মাস। ওই সময় একদিন ভাইয়ের আব্বু আম্মু ভাইয়াকে নিয়ে বাজারে গিয়েছেন। ফিরতে ফিরতে সে সময় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাজার থেকে বাড়িতে আসার পথে বাড়ির কাছাকাছি একটা বাঁশের ঝাড় ছিল। ঝাড়টি এত ঘন আর বড় ছিল যে দিনের বেলাতেই মানুষ ভয় পেত সেটাতে ঢুকতে। যখন বাজার থেকে বাড়ি আসলে আসছিলেন, তখন ওই ভাইয়ার আব্বুর কাছে কোনো টর্চ লাইট ছিল না। ভাইয়ার আম্মুর আচরণ হঠাৎ করে নাকি চেঞ্জ হয়ে যায়। ভাইয়ার আব্বু আবার মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি বুঝতে পারেন যে বিষয়টা স্বাভাবিক না। কবিরাজ দিয়ে উনি পরবর্তীতে রুকিয়া করেছিলেন, সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু ওনারা বুঝতে পারেন নাই যে এইটার ফলাফল কোন দিকে যাবে। এরপর চলে যায় অনেকগুলো বছর। ভাইয়ার তেমন কোনো সমস্যা হচ্ছিল না, মাঝে মাঝে একটু অসুস্থ হতো, গুরুতর কিছু না। আর ভাইয়ার যিনি আম্মু, তার সম্পর্কে ভাগ্নে হয়, তার নাম হচ্ছে আমির খান। তার বাড়ি বগুড়াতে, কিন্তু তার খালা বাড়ি আবার শেরপুরের বাগদাতে। সে খালা বাড়িতে সে পড়তে পারতো, কিন্তু ওর খালা ওকে কোনো একটা কারণে নাকি রাখেনি। তবে সে ছিল অত্যন্ত মেধাবী, পড়াশোনা অনেক ভালো। তো সজীব ভাইয়ের আব্বু তাকে নিয়ে আসছিলেন লেখাপড়া করানোর জন্য, এবং হাপুনিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। মাদ্রাসায় যাওয়ার পথে একটি বট গাছ পড়তো। সেই বট গাছে নাকি অনেকগুলো জিন পরিবারের বসবাস ছিল। তো আমির যেহেতু সেখান দিয়ে যাতায়াত করত, এবং আমিরের চেহারা মোটামুটি অনেক ভালোই ছিল, তাই নাকি তাকে অনেকগুলো জিন আসর করেছিল। সে সময় এই আমির ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দেবে, এমন একটা সময়। সমস্যাটা হলো কি, এই আমিরকে পড়তে দিত না, নানান ধরনের সমস্যা করতো, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। দু একজন কবিরাজও দেখানো হয়, তারা এসে যখন আমিরের উপর ওই জিনগুলোকে হাজির করে, তখন তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে, বন্দি করে, মনে করে যে ভালো হয়ে গেছে, কিন্তু না, সমাধান হয় না। দুই একটাকে ধরে বন্দি করে, আবার আসর করে, পরবর্তীতে অন্য জিনগুলো আসর করে। মূলত 30-40টা জিন নাকি এই আমিরের সাথে লেগেছিল, তাই চিকিৎসা করতে অনেক সময় লাগতো। এই যে সজীব ভাইয়ের আব্বু মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি তো বেশ সূরা কেরাত ওনার মুখস্থ ছিলই। উনি যখন সূরা ইয়াসিন, সূরা জিন পড়ে পানিতে ফু দিয়ে যখন সেই পানি খাওয়াতেন আমিরকে বা পানি ছিটিয়ে দিতেন, তখন কিন্তু সাময়িকভাবে আমির শান্ত হয়ে যেত। আর সবসময় নাকি আমিরকে পাহারা দিয়ে রাখতে হতো। সবসময় পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে কোনো পুরুষ লোককে তার পাশে শুইয়ে রাখতে হতো, যাতে করে আমিরকে নিয়ে যেতে না পারে জিনেরা। এমনই একদিন সবাই শুয়ে আছে, তো সারা রাত ধরে তো আসলে মানুষের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়, একটা সময় মানুষ তো ঘুমিয়ে পড়বেই, এটাই স্বাভাবিক। এরকম একটা ঘটনা ঘটে যে ঘুমের মধ্যেই এই আমির ভাইকে নিয়ে যাচ্ছিল। তাকে যখন ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার কাঁধ দরজার পাল্লার সাথে বাড়ি খায়, আর তখন একটা শব্দ হয়।
তখন তার পাশে ঘুমিয়ে থাকা আরেকজন পুরুষ লোকের ঘুম ভেঙে যায়, দেখে যে এই অবস্থা। উনি দৌড়ে গিয়ে আমির ভাইকে ধরে ফেলেছেন। আর তখন ওই অবস্থায় আমির ভাইয়ের ঘুম ভেঙে যায়, তার সেন্স ফেরত আসে। কিন্তু সেন্স ফেরত আসার পর অদ্ভুত একটা আচরণ সে করে, সে খিলখিল করে হাসতে শুরু করে, বলতে থাকে লাভ নাই রে, লাভ নাই। এর ভিতরে কি করে, আরেকজন তো ঘুমাইছিলেন, পাশে তো পানি ছিল, পানি ছিটিয়ে দেওয়া হতো তাকে। ওই যে আমরা বললাম যে সূরা ইয়াসিন, সূরা জিন পড়ে ওই সজীব ভাইয়ের আব্বু পানি ছিটিয়ে দিতেন, তো ওই পানিটা পাশে রাখা থাকতো। ওই পানিটা আবার একজন ছিটিয়ে দিয়েছে। তখন আবার ওই আমির ভাইয়ের ভেতরে থাকা ওই সত্তা বলতে থাকে, এ পানি দিয়ে আর কোনো কাজ হবে না রে, এই পানি আমাদের বান্ধবী ছুঁয়ে দিয়েছে, বান্ধবী ছুঁয়ে দিয়েছে, এটা আবার কেমন কথা। এর মধ্যে আবার সজীব ভাইয়ের আব্বু চলে আসছেন, কারণ উনি ওই হই হট্টগোল শুনে বুঝতে পেরেছেন কোনো একটা ঝামেলা হয়েছে। উনিও এটা শুনেছেন যে বান্ধবী ছুঁয়ে দিয়েছে। বান্ধবী মানে? তখন আমির ভাইয়ের ভেতরে থাকা জিনটা বলে যে তোমার ছেলের উপরও তো জিনের প্রভাব আছে। তখন এই কথা শোনার পর সজীব ভাইয়ের আব্বু জিজ্ঞেস করে, এই বেটা তুই কিভাবে জানলি রে আমার ছেলের উপর জিনের প্রভাব আছে? তখন আমির ভাইয়ের ভেতরে থাকা জিনটা বলে, আজ থেকে প্রায় 20 বছর আগে তোরা যখন তোদের সন্তানদেরকে নিয়ে ওই বাসার দিয়ে আসছিলি, তখন তোর স্ত্রীর উপর জিন আসর করছিল। ওইটাকে কবিরাজ ঝাড়ফুঁক করে ছুটাইলেও ওই জিনটা তোর ছেলের উপর আসছে। ওই জিনটা মূলত এই পানি ভুলবশত স্পর্শ করেছিল, এই পানি দিয়ে এখন আর কোনো কাজ হবে না। এটা বলার পর তখন সজীব ভাইয়ের আব্বু উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিয়েছেন। ওই সময়ের মতো সমস্যার সমাধান হয় আল্লাহর রহমতে। পরবর্তী দিন সকালবেলা একজন ভালো কবিরাজকে নিয়ে আসা, উনি মূলত বড় একজন রাকি ছিলেন। উনি এসে আমির ভাইয়ের সাথে থাকা সবগুলো জিনকে তাড়িয়ে দিতে আল্লাহর রহমতে সক্ষম হন। এবং এই যে সজীব ভাই, তার উপর রুকিয়া করা হয়। কিন্তু ওই আলেম উনি জানান যে সজীব ভাইয়ের উপর রুকিয়া করার কোনো প্রয়োজন নাই, কেননা তার সাথে যে জিনটা রয়েছে, এই জিনটা এসে ওই হুজুরকে জানিয়েছেন যে সে পরহেজগার জিন, সে নামাজ কালামি জিন, তার দ্বারা এই সজীব ছেলেটার কোনো ক্ষতি হবে না, বরং তাকে তাড়িয়ে দিলেই অন্য জিনেরা এসে এই সজীবকে বিরক্ত করতে পারে। যেহেতু সে আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, তাড়ানোর দরকার নেই। তার কথা সত্যতা আবার যাচাই করেছেন সেই আলেম, সত্যতা ঠিক ছিল। এই কারণে উনি আর রুকিয়া করেন নাই। সজীব ভাইয়ের বাবাকে বলেন যে এর রুকিয়া করার কোনো প্রয়োজন নাই, এর সাথে যে জিন আছে এই জিনটা কখনোই তার উপস্থিতি জানান দেবে না। সে ছোট ছিল, ওই জিনের কারণে কিছু শারীরিক সমস্যা হতো, এখন আর এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এই জিন তার উপস্থিতি জানানো দেবে না, কোনো ক্ষতিও করবে না, সুতরাং একে তাড়ানোর দরকার নাই। তাড়াতে গেলে বরং আরও কিছু ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং এটা দরকার নেই। তো এখনও ওভাবেই আছে। সজীব ভাই কিন্তু একদম স্বাভাবিক জীবনযাপন করছেন, আলহামদুলিল্লাহ, ওনার কোনো সমস্যা নাই। আর আমির ভাইও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন ওই সময় থেকেই, যখন ওই ভালো আলেমকে নিয়ে আসা হয়, এরপর থেকে আর কোনো সমস্যা নাই। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি কোনো কাকতালীয় ঘটনা না। যে ঘটনাটি বলবো, এই ঘটনাটা আপনি শুনেই বুঝবেন যে এই ধরনের ঘটনা তো আসলেই ঘটছে, বাড়ির পাশেই তো ঘটছে, নিজেদের গ্রামেই তো ঘটছে। চলুন আমরা সেই রকম একটা সত্য ঘটনা হাদিস এবং কোরআন দিয়ে বর্ণনা করে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব। ঘটনাটি কোনো অবাস্তবিক ঘটনা না, বাস্তব ঘটনা। সরাসরি ঘটনায় যাচ্ছি। আমাদের দেশে তাবিজ করে সংসার নিয়ন্ত্রণের ঘটনা নতুন কিছু না। গ্রামে গ্রামে এখনও কবিরাজ আছে যারা এই কাজ করে। কেউ করায় স্বামীকে ধরে রাখতে, কেউ করায় বউকে বশ করতে, কেউ করায় পুরো সংসারকে বা সংসারের নিয়ন্ত্রণ নিজে হাতে রাখতে। কিন্তু আপনারা কি জানেন এই তাবিজগুলো কিভাবে কাজ করে? কবিরাজ যখন কারো উপর তাবিজ দেয়, সে আসলে একটি জিনকে ভাড়া করে। সেই জিন তাবিজ বহন করে এবং মানুষের মন ও শরীরের উপর প্রভাব ফেলে।
যে মানুষটার উপর এখন আপনাদের যে মানুষটার উপর তাবিজ করা হয়েছে সে ধীরে ধীরে নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে। এখন আপনাদের কিছু লক্ষণ আমি বলছি, মিলিয়ে গেলে দেখুন আপনার পরিচিত কারোর সাথে মেলে কিনা। তাবিজের প্রভাবে যা হয়, বাড়িতে আসার পর কারণ ছাড়াই মাথা ঘোরে বা ঘুম আসে, রাতে ঠিক মতো ঘুমও হয় না, অদ্ভুত স্বপ্ন দেখে নিজের সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারে না, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করে, হঠাৎ করে তার নিজের আচরণ বদলে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর, রাত 3টার দিকে জেগে উঠে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকে। এগুলো কি পরিচিত লাগছে? তাহলে মনোযোগ দিয়ে এই ঘটনাটা আপনার শুনতে হবে। নরসিংদীর শিবপুর থানার একটা ছোট্ট গ্রাম, যেখানে রহিমা বেগম নামে একজন মহিলা তার একমাত্র ছেলে সাজিদকে নিয়ে থাকতেন। স্বামী মারা গেছেন, বছর 10 হচ্ছে। সাজিদ তার ছেলেই সব, তার কাছে সব। সাজিদ ঢাকায় একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করত। শান্ত ভদ্র স্বভাবের ছেলে এবং তিনি অনেক আল্লাহওয়ালাও বটে। প্রতি সপ্তাহে মাকে দেখতে আসত সে। রহিমা বেগম সংসারের সব সিদ্ধান্ত নিজেই নিতেন, ছেলেও মায়ের কথাই চলত। 2023 সালের শুরুর দিকে সাজিদের বিয়ে হলো পাশের গ্রামের মেয়ে নাজমার সাথে। নাজমা পড়াশোনা জানে, কথা বলতে পারে, নিজের মতামত আছে। রহিমা বেগম প্রথম দিন থেকেই বুঝালেন তাকে, বা প্রথম দিন থেকেই তিনি বুঝলেন যে এই মেয়েটি শিক্ষিত মেয়ে, এই মেয়ে তো আমার কথা শোনে না, এই বউ তার হাতের মুঠোয় থাকবে না, এমন একটা চিন্তা ভাবনা তার। রহিমা এখন রহিমা সাজিদের আম্মু চাচ্ছে এই বউকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিয়ের 2 মাসের মাথায় একটা ঘটনা ঘটল। সাজিদ ঢাকা থেকে ফেরার পথে মায়ের বাড়িতে না এসে সরাসরি তার নিজের ঘরে চলে গেল। সাজিদ ঢাকা থেকে ফেরার পথে চিন্তা করেছিল, বিয়ে করেছে, আপনারা তো বোঝেনি। এবার রহিমা বেগম ফোন করলেন সাজিদকে। সাজিদ বলল, মা, নাজমা অসুস্থ তো, তাই আজ যেতে পারবো না। এই কথা শোনা মাত্র রহিমা বেগমের বুকে আগুন জ্বলল। তিনি মনে মনে ঠিক করলেন এই বইয়ের একটা ব্যবস্থা করতেই হবে। এই বউ আমার ছেলেটাকে আস্তে আস্তে তার হাতের মুঠোর ভিতরে নিচ্ছে। পরের সপ্তাহে রহিমা বেগম একা একা রওনা হলেন পাশের থানার দিকে। সেখানে একজন কবিরাজ আছে বলে পাড়ার মহিলারা বলেছিল। ওই কবিরাজের নামটা কিন্তু কেউ জানে না, সবাই তাকে চাচা বলে ডাকে। রহিমা পৌঁছে গেলেন। রহিমা বেগম ওই চাচার ওই এলাকায়, তারপরে অনেক খোঁজাখুঁজি করে সেই চাচার বাড়িটা খুঁজে বের করেছে। ছোট্ট একটা টিনের ঘরে থাকেন, ভেতরে ধূপের গন্ধ। কবিরাজ বসে আছেন, বয়স 70-এর উপরে হবে, নিচে না। চোখ দুটো অদ্ভুত রকমের তীক্ষ্ণ, মনে হয় যুবক ছেলেরা যেভাবে তাকিয়ে থাকে ঠিক সেই রকমভাবে তাকিয়ে আছে। রহিমা বেগম সব কিছু খুলে বললেন তাকে। বৌমা কিভাবে ছেলেকে নিজের দিকে টানছে, কিভাবে মায়ের থেকে দূরে সরে যাচ্ছে ছেলে। কবিরাজ এগুলো সব চুপ করে শুনলেন। তারপর বলল, মা, এই কাজ করা যাইব, কিন্তু এইটা জায়না রাখো, এই রাস্তায় একবার হাঁটলে কিন্তু আর ফেরার পথ নাই। রহিমা বেগম বললেন, যা করার করো, বা যা করার করেন আপনি, আমার কোনো সমস্যা নেই, শুধু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেন। তো কবিরাজ তিনি 3 দিন সময় নিল। তারপর একটি ছোট্ট কালো কাপড়ে মুড়ানো তাবিজ দিল এবং তাকে বলল, এইটা বৌমার রান্নায় একটু মিশিয়ে দাও। 7 দিনের মধ্যেই সে আর মাথা তুলতে পারবে না,
রান্না বলতে কি খাবারের মধ্যেও শাশুড়ি মাকে বলছে আপনার ছেলের বউকে ওই খাবারের মধ্যে ওইটা মিশিয়ে দেবেন, তাহলেই আপনার কথার উপর কথা বলবে না। এ তো এক খুশির খবর। নাজমা সেটা হাসি মুখে গ্রহণ করলেন সেই তাবিজটি। সেই রাত থেকে শুরু হলো। নাজমা হঠাৎ করে তার শাশুড়িকে বলছে তার মাথা নাকি ভারী হয়ে গেল, সারাদিন একটা ঘরের মধ্যে থাকে, সে কথা বলতে ইচ্ছা করে না কারোর সাথে, ঘর থেকে বের হতে মন চায় না। সাজিদ ভাবল তার স্ত্রী হয়তো অসুস্থ। ডাক্তার দেখালো, ডাক্তার বললেন কোনো সমস্যা নেই, কিন্তু নাজমার অবস্থা খুব একটা ভালো হচ্ছে না। তার শারীরিক কন্ডিশনও খারাপ এবং তার পারিপার্শ্বিক অবস্থাও মোটেও ভালো মনে হচ্ছে না। সপ্তাহ দুয়েকের মধ্যে নাজমা একদম চুপ হয়ে যায়। সারাদিন ঘরের কোণে বসে থাকে, চোখে কেমন একটা শূন্য দৃষ্টি, যেন ভেতর থেকে কেউ তাকে নিভিয়ে দিচ্ছে। রহিমা বেগম দেখে মনে মনে খুব খুশি। সাজিদের আম্মু যিনি কবিরাজি করেছেন ভাবলেন বাহ, কাজ হচ্ছে। কিন্তু তৃতীয় সপ্তাহে একটা ঘটনা ঘটল যা রহিমা বেগম কখনোই আশা করেনি। রাত তখন 12টা বাজে, সাজিদ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ নাজমা উঠে বসল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের কোণের দিকে। সাজিদ ডাকলো, কি হলো? নাজমা সাড়া দিল না। সাজিদ উঠে বসল। তখন সে দেখল ঘরের কোণে একটা আবছা আকৃতি, অনেক লম্বা, অন্ধকারের মধ্যেও সে মনে হয় আলাদাভাবে বোঝা যাচ্ছে এরকম। সে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। সাজিদ চোখ কসলালো, আবার দেখলো, আবার তাকালো, দেখলো কিছু নেই, কিন্তু ঘরে একটা অন্য রকমের গন্ধ ছিল, পোড়া কাঠের মতো, এবং একটা অদ্ভুত রকমের শীতলতা। এরপর থেকে প্রতি রাতেই শুরু হলো নতুন আতঙ্ক। রাত 3টায় নাজমা হঠাৎ উঠে বসতো এবং এক দৃষ্টিতে ঘরের কোনো একদিকে তাকিয়ে থাকতো। সাজিদ ডাকলে সাড়া দিত না, কখনো কখনো ঠোঁট নড়াতো, কিন্তু তার কথাই বের হতো না, আওয়াজ বের হতো না। এক রাতে সাজিদ লক্ষ্য করল নাজমার ঠোঁট নড়ছে এবং সে মাথা নাড়াচ্ছে, যেন কারোর সাথে কথা বলছে, অথচ আর কেউ নেই। পাশের বাড়ির বৃদ্ধ মহিলা আছেন, নাম তার জরিনা বেওয়া। একদিন ভোরে তিনি সাজিদকে ডাকলেন, বললেন, বাবা, এত রাতে তোমার ঘর থেকে কান্নার আওয়াজ আসে কেন? সাজিদের আম্মু এইবার সন্দেহ ওর ভিতরে ঢুকে গেছে। তখন সাজিদকে বলছে, বাবা, এই কান্নাটা কিন্তু মানুষের মতো লাগে না। সাজিদ এবার থমকে গেল। সেই রাতে সাজিদ সারা রাত ঘুমায়নি। রাত 3টার দিকে নাজমা উঠে আবার বসলো। এবার সাজিদের কাছে গেল, নাজমার মুখের দিকে তাকালো। নাজমার চোখ চোখটা খোলা, কিন্তু তার পুরো চোখ সাদা হয়ে গেছে। নাজমা কথা বলল, কিন্তু গলাটা নাজমার না, ভারী, গভীর, মনে হচ্ছে মাটির নিচ থেকে বা দেওয়ালের মাঝখান থেকে কথা আসছে। বলল, আমি 6 সপ্তাহ ধরে কাজ করলাম, এখন আমার প্রাপ্য আমাকে দিয়ে দাও। সাজিদ তো আতঙ্কে 2 পা পিছিয়ে চলে গেল, চিৎকার করতে গেল, কিন্তু সাজিদের গলা দিয়েও আওয়াজ বের হচ্ছে না। তারপর নাজমা আবার শুয়ে পড়ল, ঘুমিয়ে গেল, যেন কিছুই হয়নি। সাজিদ সারা রাত কাঁপতে কাঁপতে কাটালো। পরের দিন সকালে নাজমা কিছুই মনে করতে পারল না, কিন্তু সে বলল, রাতে স্বপ্ন দেখেছি একটা লম্বা কালো ছায়া আমার পাশে বসা ছিল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? সে বলল, আমি তোমার সাথে থাকতে এসেছি। সাজিদ বুঝল এটা স্বপ্ন না। সে দৌড়ে গেল মায়ের কাছে, সব বলল। রহিমা বেগম, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
তিনি বুঝলেন ভুল হয়ে গেছে। তারা দুজন গেলেন সেই কবিরাজের কাছে, কিন্তু কবিরাজের বাড়ি এইবার তালাবদ্ধ। প্রতিবেশীরা বললেন কবিরাজ 3 দিন আগেই নাকি মারা গেছেন। এইবার রহিমা বেগমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপর সাজিদ গেল মসজিদের ইমাম সাহেবের কাছে, সব কিছু খুলে বলল। ইমাম সাহেবও শুনলেন তার থেকে মনোযোগ দিয়ে। ইমাম সাহেব বললেন, তোমার মা জীবনের সবচেয়ে বড় ভুল কাজ করেছেন। কবিরাজ যে জিনকে দিয়ে কাজ করিয়েছিল সে এখন স্বাধীন, কারণ কবিরাজ মারা গেছে, তার বাঁধন আর নেই। এই জিন এখন তোমার ঘরকে নিজের ঘর মনে করেছে। সাজিদ বলল, এখন কি করব হুজুর আমরা? ইমাম সাহেব এবার বললেন, আগে তাবিজটা খুঁজে বের করো। সাজিদ ঘরে যখন গেল, তার বাসায় ফিরে গেল, যাওয়ার পরে সব কিছু উল্টো পাল্টা করে খুঁজল। বিছানার নিচে, আলমারির পিছনে, রান্নাঘরে, কিছু পেল না। তখন জরিনা বেওয়া এলেন। তিনি ঘরে ঢুকে সরাসরি চলে গেলেন দরজার চৌখাটের নিচে বা কাছে। বললেন, এই দেখো, দরজার চৌখাটের ভিতরে কাঠের ফাটলে একটা ছোট্ট কালো কাপড়ে মোড়ানো একটা টুকরো, ভেতরে তামার পাত বা তামা দিয়ে পেঁচানো যেটাকে বলে। এবার এটা খুঁজে পাওয়ার পরে সেখানে ইমাম সাহেব চলে এলেন, সূরা পড়লেন, নির্দিষ্ট সময়ে নিয়মে তাবিজ নষ্ট করলেন। সেই রাতে নাজমার খুব জ্বর এলো, সারা রাত কাঁদল এবং ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নাজমা বলল, আমার মাথা হালকা লাগছে, অনেক দিন পর ভালো ঘুম হয়েছে আজ আমার। রহিমা বেগম সেদিন ছেলের পায়ের কাছে বসে কাঁদলেন, বললেন, মাফ করো, আমি বুঝিনি এই পথে যা আছে বা আসে তার ফেরানো যায় না। নাজমা শাশুড়িকে মাফ করে দিল, কিন্তু সেই ঘরে আর ওই ঘরে আর থাকলো না কিছু, কারণ কিছু ক্ষত সরলেও দাগ কিন্তু থেকে যায়। প্রিয় লিসেনার, এই ঘটনাটি শুনে যদি আপনার মনে হয় এটা শুধু গল্প, তাহলে একটু মনোযোগ দিন। আপনার আশেপাশে তাকান, কত মানুষ এই ভুলটা করছে প্রতিদিন। কেউ স্বামীকে ধরে রাখতে তাবিজ করছে, কেউ বৌমাকে বশ করতে তাবিজ করছে, কেউ শত্রুর ক্ষতি করতে, কিন্তু কেউ জানে না এই পথে যা ডাকা হয় তা একদিন না একদিন নিজের প্রাপ্য দাবি করে। আমি যদি আপনাদেরকে এই বিষয় নিয়ে একটু ডিটেলস বলি, তাহলে আমি আপনাদের কাছে এইভাবে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদু করে অথবা জাদু করায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাবিজ, কালো জাদু, কবিরাজের কাছে যাওয়া, এগুলো ইসলামের সম্পূর্ণরূপে হারাম। যদি মনে হয় আপনার বা কারো উপর তাবিজের প্রভাব আছে, কোনো কবিরাজের কাছে যাবেন না, যান একজন বিশ্বস্ত আলেমের কাছে। নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করুন, প্রতিদিন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, কোনো তাবিজ, কোনো জিন, কোনো কবিরাজ আল্লাহর হুকুমের বাহিরে কিছুই করতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখলে কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আরও কিছু কথা বলতে মন চাচ্ছে, আচ্ছা না বললে একটু কষ্টই থেকে যাবে, আমার অপূর্ণতা থেকে যাবে। আমি বলি, আমরা মানুষ জাতি, কিছু মানুষ জাতি এত বোকা কেন? যেখানে আমাদেরকে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন যে মানুষ সকল সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। যে মানুষ চাইলে জিনকে বশ করতে পারে, যে মানুষ চাইলে আল্লাহর কাছে আল্লাহ তাকে ফিরায় না, যে মানুষ চাইলে আল্লাহর কাছে কখনো ব্যর্থ হয় না, সেই মানুষগুলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করে তারা বিভিন্ন কবিরাজের, আল্লাহ তাআলার সৃষ্টিই কিন্তু সেই কবিরাজের কাছে যান তারা। মানে কিছুক্ষণের জন্য তারা শিরকি করে ভাই।
শিরেক, আল্লাহ তাআলার কাছে না চেয়ে একজনকে বলছে আমার মেয়ে অসুস্থ, একটু আপনি ভালো করে দেন, আপনি একটু এরকম চিকিৎসা করেন, কবিরাজ বলছে, বা কোনো দুষ্ট জিন বা কোনো কিছু ভর করেছে বা কিছু করেছে, ধরেছে, তা আল্লাহর কাছে না চেয়ে তারা কবিরাজের কাছে যায়। ভাই, আল্লাহ তাআলার উপরে আর কোরআনের বাণীর উপরে কি আছে আমি বুঝি না। আপনাদের জ্ঞান কবে হবে? কবে আপনারা এইসব ভণ্ডদের কাছ থেকে রেহাই পাবেন? আসলে আমরা নিজেরাই বুঝি সবই, কিন্তু যখন আমরা একটা জিনিস বা আমরা ট্র্যাপে পড়ে যাই বা আমরা যখন একটা খারাপ সিচুয়েশনের ভিতরে যাই, তখন শয়তান আমাদেরকে এমনভাবে গাফেল করে যেন মনে হয় ওই ব্যক্তি আমাকে সাহায্য করতে পারবে। ওই ব্যক্তির প্রতি তখন আমাদের দুর্বল মন নিয়ে আমরা সমস্ত বিশ্বাস ওই কবিরাজ, ওই মানুষদের কাছে করি। অথচ হাদিসে এসেছেন যে তোমার যদি একটা পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়, পায়ের জুতা ছিঁড়ে যায়, সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, বা আমার এই জুতাটা ছিঁড়ে গেছে, আমি একটু ঠিক করবো, একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আলিমুন হাকিম, গফুরুর রহিম। আপনারা যারা যারা এইরকম ভুল কাজ করেছেন, তাওবার ঊর্ধ্বে কোনো কিছুই নেই, আপনারা তওবা করুন, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান সারা দিন যদি আমার বান্দাকে গাফেল করে, আর ওই বান্দা যদি একবার আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা সব কিছু ভুলে যেয়ে আমি তাকে ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কতই না দয়াবান, আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঘটে 2013 সালের দিন। আমার একটি জন্মদিনের দাওয়াত ছিল। স্বভাবতই আমি ওই জন্মদিনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, এবং অনুষ্ঠানে অ্যাটেন্ড করার পর অনুষ্ঠান শেষে রাত তখন প্রায় 7:30, খুব বেশি রাত না। যেহেতু আমাকে বাড়িতে ফিরতে হবে, তাই আমি একটু সকাল সকাল রওনা দেই। তো যে বাড়িতে আমি জন্মদিনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, সেখান থেকে আমার বাড়িতে আসতে দুইটা রাস্তা। একটা রাস্তা যেখান দিয়ে আসতে হলে আমার সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট, এবং অন্য একটা রাস্তা, সংক্ষিপ্ত রাস্তা সেটা দিয়ে আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। বলে রাখা ভালো রাসেল ভাই, সংক্ষিপ্ত যে রাস্তাটা দিয়ে আমি আমার বাড়িতে যাব, যেখান দিয়ে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে, সেই রাস্তাতে পাশে একটা খ্রিস্টান কবরস্থান আছে। তারপরও আমি কোনো কিছু সাত পাঁচ না ভেবে একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য ওই রাস্তাটাই ফলো করলাম। যেহেতু গ্রাম অঞ্চল, 7:30, মোটামুটি ওই চারপাশে অনেক অন্ধকার হয়ে গেছে, এবং আমার কাছে কোনো টর্চও ছিল না। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি হাঁটছি, প্রায় 5 মিনিট হাঁটার পর কবরস্থানের কাছাকাছি যখন আসলাম, হঠাৎ আমি দেখতে পারলাম যে পিছন থেকে কিছু কুকুর আসছে। 4-5টা কুকুর, সেগুলো আমাকে অতিক্রম করে আমার সামনের দিকে চলে গেল। আমি এটা কিছুই ভাবলাম না, যদিও কুকুরগুলা মোটামুটি স্বাভাবিক কুকুরের চেয়ে তুলনামূলক একটু বড় ছিল। আমি আরেকটু এগোতেই যখন আমি খ্রিস্টান কবরস্থানের সামনে আসি, তো আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার এক পাশে কবরস্থান, মাঝখানে রাস্তা, এবং কবরস্থানের অপোজিট পাশে বড় একটা পুকুর আছে। এর আগে ওইখানে 2 জন মানুষ মারা গেছে। আসলে ঠিক কি কারণে তারা মারা গেছে এটা আসলে কেউ বলতে পারে না। তো আমি যখন কবরস্থানের ঠিক সামনাসামনি আসি, হঠাৎ করে আমি দেখতে পাই আমার ঠিক সামনে দিয়ে কয়েকটা কুকুর একটা কুকুরকে তাড়া করছে, এবং যে কুকুরটাকে তাড়া করছে সেই কুকুরটা স্বাভাবিক কুকুরের চেয়ে আকারে অনেক বড়। এবং কি হলো, আমার সামনে এসে এই কুকুরটা এক লাফ দিয়ে কবরস্থানের সামনে যে পুকুরটা ছিল, পুকুরের ওই পাশে চলে গেল। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তো আমি দ্রুত হেঁটে বাড়ির দিকে যাই,
এবং আমি যখন বাড়ির সামনে পৌঁছাই, আমার বাড়ির মধ্যে ঢোকার সময় হঠাৎ করে একটা ডাক শুনতে পাই। কেমন যেন একটা ডাক, কে যেন আমাকে পিছন থেকে আমার নাম ধরে ডাকলো, এই মাসুদ, এইভাবে। তো আমি সেটা কানে না নিয়ে আমি বাসায় চলে যাই। সরাসরি আমি আমার রুমে গিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। আমি আসলে এই ঘটনাটা ফ্যামিলির কাউকে জানাই না, আমি নিজেই একটু এটা নিয়ে বেশি আর মাতামাতি করতে চাইনি। তো তার ঠিক 3 দিন পর আমি আমাদের বাড়ির কাছে যে নিকটস্থ বাজার আছে সেখান থেকে সন্ধ্যার পর পর ফিরতেছিলাম বাইসাইকেল করে। তো আমি যখন ফিরতেছি, আমি আমার বাসার সামনে যখন আসছি, তখন কেন যেন আমি সাইকেলটা আর চালাতে পারছি না। মানে অনেক ভারী হয়ে গেছে সাইকেলটা, মনে হচ্ছে পিছন থেকে কেউ এমন ভাবে সাইকেলটা টেনে ধরেছে যে আমি কোনোভাবেই আমি সামনে এগোতে পারছি না। আমি অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টার পরেও যখন আমি সাইকেলটা বাড়ির মধ্যে নিতে পারলাম না, তখন আমি সাইকেলটা ওখানে রেখে আমি বারাসার মধ্যে চলে যাই এবং বাড়ির মধ্যে গিয়ে সরাসরি আমি আমার রুমে গিয়ে ওই দিন শুয়ে পড়ি। হঠাৎ করে তখন প্রায় রাত 2টা আমার ফোনে একটা ফোন আসে। ফোনের ওই পাশ থেকে আমার বন্ধুর কণ্ঠে এরকম আসে যে, মাসুদ, কই তুই, মাঠে আয়। একটা কথা বলে রাখা ভালো রাসেল ভাই, আমার বাসার সামনে একটা প্রাইমারি স্কুল আছে এবং প্রাইমারি স্কুলের সামনে ছোট্ট একটা মাঠ আছে। তো আমি সেখানে যাই, সেখানে গিয়ে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করি। অপেক্ষা করার পর কেউ নাই। তো আমি ওই নাম্বারে ফোন দেই। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে ওই নাম্বারে আর ফোন যায় না। তো হঠাৎ করে আমি ঘড়ির দিকে তাকিয়ে থেকে রাত 3টা বাজে। কি ব্যাপার, এত সময় ধরে আমি এখানে, আমি কাউকেও দেখতে পাই না। আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখন আমি তড়িঘড়ি করে আমার বাড়িতে চলে আসি এবং আমি আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার আবার মনে হয় কেউ একজন আমাকে ডাক দেয়, কিরে বাইরে যাবি না? আমি অনেক ভয় পাই। আমি অনেক ভয় পাওয়ার পর আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি এবং পরের দিন সকালে আমি আমার বাবা মাকে কথাগুলো জানাই। তারা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ যেটা বলে সেটা হচ্ছে যে আমাকে নাকি ওই জন্মদিনের অনুষ্ঠান থেকে যেদিন আসা ওই কবরস্থানের ওইখানে কোন একটা শয়তান আমার দিকে নাকি বদনজর দিয়েছে। উনি কিছু তাবিজ এবং ঝাড়ফুঁক দেয়, বলে যে ঠিক হয়ে যাবে। যেভাবেই কাটছিল বেশ ভালোই, সপ্তাহ 2 চললো। আমি আর কোনো কিছু দেখি নাই। তো সেদিন আমি রাত্রেবেলায় শীতের দিন শুয়েছিলাম। তো হঠাৎ করে বিছানার বাম পাশে আমার হাতটা পড়তেই কেন যেন আমার মনে হলো আমার পাশে কেউ আছে এবং আমি আমার রুমের মধ্যে একটা স্মেল পাচ্ছি। মানুষ মারা গেলে যে স্মেলটা আতর বা লোবান বা এগুলোর যে স্মেলটা পাওয়া যায়, সে একটা স্মেল পাচ্ছি। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি একবার ভাবি যে আমার পাশে কি, দেখবো নাকি দেখবো না। অনেক সাহস করে আমি যখন ঘুরে তাকাই, তখন আমি যে জিনিসটা দেখতে পারি রাসেল ভাই, আসলে সেইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমার পাশে একটা লাশ, কাফনের কাপড় পরে একটা লাশ শুয়ে আছে এবং সেটা আমার দিকে তাকিয়েছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে বাইরে বের হয়ে যাই। সর্বত একটা কথা বলে রাখা ভালো, আমার পুরোপুরি খেয়াল আছে যে আমি রাত্রেবেলায় আমার রুমে একাই থাকি এবং দরজা খুব ভালোভাবে নক করে শুয়ে থাকি। যাই হোক, পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে। সবাই বলে আমার আমি উঠানের মধ্যে এসে সেন্সলেস হয়ে গেছিলাম। তারপরে আর ওই দিনে কোনো কিছু আমার মনে নেই। ঘটনাটা এখানেও শেষ হলে পারত, কিন্তু এরপরেও আমার সাথে আরো বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে থাকে। আমি নাটোর থেকে বগুড়াতে চলে আসি
বগুড়াতে আসার পর আমার ম্যাচে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। সেই ঘটনাগুলো শুধু আমার সাথেই না, আমার রুমমেটদের সাথেও ঘটতে থাকে। যেমন আমার মাঝে মাঝে আমার এরকম মনে হয় কেউ যেন আমাকে থাপ্পড় মারে এবং জোরে, কিন্তু আমি যখন এটা টের পাওয়ার পরে যখন আমি তাকাই, আমি কোনো কিছু দেখতে পাই না। এইরকম ঘটনা আরো ছোটখাটো অনেক ঘটনা আমার সাথে ঘটতে থাকে। যেমন একদিন আমার বিছানার চাদরে আগুন লেগে যায়। এটা অস্বাভাবিক, বিছানাতে আগুন লাগার মতো কোনো অবস্থাই নাই। এরপরে আবার পরিবারকে জানাই, পরিবার থেকে আমাকে বিভিন্ন কবিরাজ হুজুরকে দেখানো হয়। তারপর থেকে ইনশাল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। এই ছিল আমার ঘটনা। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এছাড়াও আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমি আপনাকে অবশ্যই পাঠাবো। ঘটনাটা আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আমি সামিউল সাকিব, আমার বাসা যশোর। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। এরপর লিখেছেন, জসু ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমার আপন ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার এই ঘটনাটা স্বপ্ন আর বাস্তব এই দুটো বিষয় মিলিয়ে একটি সত্যি ঘটনা। জেফরি ভাই, আমার এই স্টোরিটা একদম ইউনিক একটা স্টোরি। এটা আমি এর আগে কোথাও শেয়ার করিনি। আর আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আজ থেকে 20 থেকে 25 বছর আগের কথা। আমার ফুফাতো বোনের সাথে এই ঘটনাটা ঘটে তার বিয়ের পরে। জেফরি ভাই, এখন আমার ওই ফুফাতো বোনের 2 ছেলে, কিন্তু যখন আমার ফুফাতো বোনের সাথে এই ঘটনাটা ঘটে তখন আমার ফুফাতো বোনের 1 ছেলে ছিল। আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি গ্রামে ছিল। আর জেফরি ভাই, আমরা সবাই জানি গ্রামের মানুষ সন্ধ্যার পরে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে যায় আর ফজরের আজানের আগে ঘুম থেকে জেগে যায়। আমার ফুফাতো বোনও এর ব্যতিক্রম ছিলেন না। তিনি প্রতিদিন দুলাভাই সন্ধ্যার পর কাজ থেকে ফিরলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে রাতের খাবার খেতেন আর আগে আগে ঘুমিয়ে পড়তেন। আর খুব ভোরে ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে ধান পানের কাজ করতেন। জেফরি ভাই, ফুফাতো বোনের সাথে যখন ঘটনাটা ঘটে তখন আমার ফুফাতো বোনের যে একটা ছেলে ছিল তখন তার বয়স ছিল 4 থেকে 5 মাস। একদিন সন্ধ্যা 7টার দিকে দুলাভাই তার অফিস থেকে বাসায় ফিরলেন আর তারপরে আপু পরিবারের সবাইকে রাতের খাবার খেতে দিলেন। বাসার সবার খাওয়া শেষ হলে তিনি তার ছেলেকে খাওয়ালেন আর তারপরে ছেলেকে খাওয়ানো শেষ করে ঘুমিয়ে পড়েন। আমার ফুফাতো বোন ঘুমানোর পর রাতে একটা স্বপ্ন দেখলেন। আমার ফুফাতো বোনের ঘুমের ভেতরেই স্বপ্ন দেখেন তিনি তার শ্বশুর বাড়ির উঠানে একা দাঁড়িয়ে আছেন। তখন গভীর রাত, তার সামনে পেছনে কেউই নেই আর তার কাছে মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকলো আর বলল, তুই তোদের বাড়ির পেছনে পুকুর পাড় আছে না, সেখানে যা। ওখানে গিয়ে তুই একটা জিনিস ওখানে পড়ে থাকতে দেখবি আর ওখানে যেটা পাবি সেটা তুই নিয়ে নিবি। আর তারপরে আমার ফুফাতো বোনের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার ফুফাতো বোন কিছুই বুঝতে পারলেন না তিনি কেন এই স্বপ্নটা দেখলেন বা কি বা তাকে দেখালো এই স্বপ্নটা। আর তারপরে তিনি আবারও ঘুমিয়ে পড়েন আর দ্বিতীয়বার ঘুমানোর পরে তিনি আর কোনো স্বপ্ন দেখেননি। পরের দিন সকালে উঠে আমার ফুফাতো বোন তার এই স্বপ্নের কথা কাউকে বললেন না। পরের দিন তিনি যখন তার সকল কাজ শেষ করে রাতে আবার ঘুমাবেন সেদিনও তিনি একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবারও তিনি বাসার কাউকে স্বপ্নের কথাটা বলেননি। আমার ফুফাতো বোন পরের দিনই সে একই স্বপ্ন দেখেন। জেফরি ভাই, পরপর 3 দিন আমার ফুফাতো বোন একই স্বপ্ন দেখার পর তার একটু সন্দেহ হলো। তিনি মনে মনে চিন্তা করতে থাকেন তিনি বারবার কেন একই স্বপ্ন দেখছেন। আর তারপরে তিনি মনে মনে চিন্তা করলেন যে এবার যদি তিনি আবার একই স্বপ্ন দেখেন তাহলে তিনি ওই পুকুর পাড়ে একা একা চলে যাবেন আর গিয়ে দেখবেন আসলে বিষয়টা কি এবং কেন হচ্ছে। জেফরি ভাই, পরের দিন যখন আমার ফুফাতো বোন রাতে ঘুমালেন
তিনি আবার একই স্বপ্ন দেখলেন। এবার ঘুম থেকে উঠে তিনি একা একাই পুকুর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জেফরি ভাই আমার ফুফাতো বোন ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছেন, আর ছোটবেলা থেকে গ্রামে বড় হওয়ার কারণে আমার ফুফাতো বোন বেশ সাহসী ছিলেন। আর তারপরে তিনি ঘুম থেকে উঠে একটা টর্চ লাইট নিয়ে ওই পুকুর ঘাটের দিকে রওনা হলেন। জেফরি ভাই বলে রাখা ভালো, আমার ফুফাতো বোন একাই এই পুকুরের ঘাটে গিয়েছিলেন। আর তারপরে তিনি ওই পুকুর ঘাটে পৌঁছে ওই টর্চ লাইটটা দিয়ে এদিক সেদিক দেখা শুরু করলেন এবং খুঁজতে লাগলেন। আর তারপরে তিনি পুকুর পাড়ের এক সাইডে একটা জিনিস পড়তে থাকতে দেখলেন। ওটা যেখানে পড়েছিল সেখান থেকে আমার ফুফাতো বোন একটু দূরে দাঁড়িয়েছিলেন। আমার ফুফাতো বোনের দূর থেকে মনে হচ্ছিল ওটা দেখতে গোলাকার ও চকচকে, কিন্তু ওখানে প্রচুর অন্ধকার, তাই তিনি ভালোভাবে বুঝতে পারছিলেন না আসলে ওই জিনিসটা কি। আর তারপরে ফুফাতো বোন টর্চ লাইট নিয়ে সামনে এগিয়ে গেলেন, আর তারপরে ওই জিনিসটার সামনে গিয়ে দেখলেন আর টর্চ লাইটটা মারলেন। তখন ওই টর্চ লাইট আলোতে তিনি যা দেখলেন তা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওখানে গোলাকার একটা সোনার চাকা পড়ে আছে, আর ওটা বেশ চকচক করছিল। তিনি অন্ধকারে ভালোভাবে বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারছিলেন এটার ওজন আনুমানিক 1 থেকে 2 কেজি হবে। তিনি তখন ওখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছিলেন ওটা নেবেন নাকি নেবেন না। আর তারপরে তিনি মনে মনে ভাবলেন, আমি যখন বারবার স্বপ্ন দেখেছি এটার যে মালিক সে মনে হয় এটা আমাকেই দিতে চাচ্ছেন। আর কারণে আমার ফুফাতো বোনের এই ধারণাটা ছিল এই জিনিসটা অবশ্যই কোনো না কোনো মালিক ছিল। আর তারপরে তিনি মনে মনে চিন্তা করলেন, আর যাই হোক কপালে যা আছে নিয়ে ফেলি। আর তারপরে তিনি তার টর্চ লাইটটা ধরলেন এবং আরেক হাত বাড়িয়ে দিলেন সেটা নেওয়ার জন্য। আর ওটার এক হাত বাড়ানোর পরে তিনি যা দৃশ্যটা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। জেফরি ভাই তিনি দেখতে পেলেন ওই জিনিসটার পেছন দিয়ে একটা বিরাট সাপ ওই জিনিসটাকে ঘিরে পাকিয়ে রয়েছে এবং ফনা তুলল। আমার ফুফাতো বোন অন্ধকারে তার টর্চ লাইটটা কম থাকার কারণে এটা বুঝতে পারছিলেন না যে ওটা সাপ। আমার ফুফাতো বোন অন্ধকারে তার টর্চ লাইটের আলোটা কম থাকার কারণে ভালোভাবে বুঝতে পারছিলেন না যে ওটা কোন ধরনের সাপ, কিন্তু তিনি এইটা বুঝতে পারছিলেন ওই সাপটার আকার 5 থেকে 6 হাত হবে। এই দৃশ্যটা দেখে আমার ফুফাতো বোন অনেক ভয় পেয়ে গেলেন। আমার ফুফাতো বোন বেশ ভয় পেলেও ওখানে চিৎকার চেঁচামেচি করেননি। আর তার কারণ তিনি যদি চিৎকার চেঁচামেচি করতেন তাহলে বাসার সবাই ঘুম থেকে জেগে যেত এবং তারপরে এটা বাসার সবার মাঝে জানাজানি হয়ে যেত। আর একবার যদি বাসার সবার মধ্যে জানাজানি হয়ে যেত তাহলে বিশাল সমস্যা হয়ে যেত। আর তার কারণ তিনি ছোটবেলা থেকে জানতেন এই পৃথিবীতে কিছু কিছু জিনিস গোপন রাখাটাই মঙ্গলজনক। কিন্তু তিনি টর্চলাইটের আলোতে সাপটার শরীরী ভাষা দেখে এটা বুঝতে পারছিলেন যে সাপটাকে ওই জিনিসটা নিতে বলছে, কিন্তু তিনি আর ওখান থেকে ওটা নেওয়ার সাহস পেলেন না। ওটা ওখান থেকে নাই নিয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন। আর তারপরে ঘড়িতে সময় দেখে নিলেন, তখন সময় ছিল রাত 2:30। তিনি ওই পুকুর পাড়ে প্রায় আধা ঘন্টা ছিলেন, অর্থাৎ তিনি রাত প্রায় আনুমানিক 2টার দিকে স্বপ্নটা দেখে বিছানা থেকে উঠে ওই পুকুর ঘাটে গিয়েছিলেন। আর তারপরে তিনি ঘুমিয়ে পড়লেন। আর তারপরে তিনি খুব ভোরে উঠে তার শাশুড়ির সাথে কিছু ধান পানের কাজ করলেন। কিন্তু তখনও আমার ফুফাতো বোন তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শাশুড়ির সাথে কিছুই শেয়ার করেননি। জেফরি ভাই বলে রাখা ভালো যে রাতে আমার ফুফাতো বোনের সাথে এই ঘটনাটা ঘটেছিল তার পরের দিন দুলাভাইয়ের অফিস ছুটি ছিল, আর তাই আমার দুলাভাই সেদিন বাসায় ছিলেন। এরপর আমার ফুফাতো বোন ভোরের সমস্ত কাজ শেষ করে যখন পরিবারের সকলের সাথে নাস্তা করতে বসলেন তখন তার পরিবারের সকলকে প্রায় 2 থেকে 3 দিন ধরে দেখার স্বপ্ন আর তার সাথে ঘটে যাওয়া রাতের ঘটনাটা খুলে বললেন। আমার ফুফাতো বোনের মুখে সবকিছু শুনে তার শ্বশুর বাড়ির সবাই অত ওখানে একা একা যাওয়ার জন্য বকাচোকা করলেন। আর আমার ফুফাতো বোনের শাশুড়ি আমার দুলাভাইকে বললেন, খোকা আমি এত বছর এই সংসারে আছি কিন্তু আমি তো কখনো এই ধরনের কিছু দেখি বা কখনো শুনিওনি, তাই একটু আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদে যে একটু খোঁজ দিস বৌমার সাথে কেন এমনটা ঘটলো আর কেমন স্বপ্ন দেখলো। কারণ আমার যতদূর জানি এই ধরনের ঘটনার পেছনে কোনো খারাপ লক্ষণ থাকে, আমার কাছে লক্ষণ ভালো মনে হচ্ছে না। আর আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তো বেশ কামেল আর খুব জ্ঞানী লোক, আর সে তো তোর বাবার ছোটবেলার বন্ধু ছিলেন।
আর তাই আমার মনে হচ্ছে এই রহস্যটা তিনি ভেদ করতে পারবেন। আর তারপরে আমার দুলাভাই পরের দিন তাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বললেন, আর হুজুরের কাছে গিয়ে জানতে চাইলেন আমার ফুফাতো বোনের সাথে কেন এই ঘটনাটা ঘটেছে। আমার দুলাভাইয়ের মুখ থেকে হুজুর সমস্ত ঘটনা শোনার পর আমার দুলাভাইকে তিনি বললেন, বাবা তুমি আগামীকাল এশার নামাজ পড়ে আমার সাথে দেখা করবে, অবশ্যই দেখা করবে। আশা করি তখন তোমাকে আমি সমস্ত ঘটনার রহস্য সবকিছু পরিষ্কার করে দিতে পারবো। আর তারপরে আমার দুলাভাই বাসায় চলে আসছেন। আর তারপরের দিন আমার দুলাভাই এশার নামাজের পর ওই হুজুরের সাথে দেখা করতে গেলেন। হুজুর যা বললেন তা শুনে দুলাভাই রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। ওই হুজুর যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষায় লিখছি, বাবা বৌমা যেটা ওই পুকুর ঘাটে দেখেছিল ওটা প্রায় 2 কেজি ওজনের সোনার চাকা ছিল, আর ওটাকে ঘিরে যে সাপটাকে বসে থাকতে দেখেছিল ওটা কোনো সাপ নয়, ওটা সাপ রূপী একটা জিন ছিল, যে জিন ওই সোনার চাকাটাকে বহু বছর ধরে পাহারা দিচ্ছে। আর সোনার চাকাটা তোমাদের এক পূর্বপুরুষদের সম্পত্তি। তাদের কোনো এক পূর্বপুরুষ কোনো এক সময় জিন পালতেন, আর ওই সোনার চাকাটা তারই সম্পত্তি। আজ থেকে প্রায় 400 বছর আগে তোমাদের ওই পূর্বপুরুষ তার মৃত্যুর আগে তার পালন করা জিনদের সাথে একজন শক্তিশালী জিনকে সম্পত্তিটা পাহারার কাজে নিযুক্ত করেছিলেন, আর তার কোন যোগ্য বংশধরের হাতে তুলে দেওয়ার জন্য ওই জিনটাকে নির্দেশ দিয়েছিলেন। আর আজও ওই জিনটা তার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। তোমাদের পূর্বপুরুষ তার বংশধরদের কাছে এই সম্পত্তিটা রেখে গেছেন, আর ওই জিনটা সোনার চাকাটাকে বৌমার হাতে তুলে দিয়ে দায়িত্ব থেকে মুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু ঠিক কি কারণে তোমার বাড়ির কাউকে না পেয়ে বৌমাকে জিনটা সোনার চাকাটা দিতে চেয়েছিল এইটা আমার পোষা জিন এখনো জানতে পারেনি। আর তার কারণ এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা ভেদ করা জিন বা মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না। আর তোমাদের বাড়িটা অনেক বছর পুরনো, প্রত্যেকটা পুরনো বাড়িতে কোনো না কোনো জায়গায় এরকম গুপ্তধন লুকানো আছে। কারো কারো চোখে পড়ে, আবার কারো কারো চোখে পড়ে না। আর বৌমা যেহেতু সুযোগ পেয়েও এটা নেয়নি, তাই যতদিন এই পাহারাদার জিন সাপটা জীবিত আছে ততদিন ওটা আর কেউ পাবে না। আর তার কারণ এই ধরনের সুযোগ জীবনে একবারই আসে। ওই পাহারাদারের জিনটা মারা যাওয়ার আগে ওটা তোমাদের পূর্বপুরুষের বংশধরদের কাউকে না কাউকে অবশ্যই দিয়ে যাবে। আর তার কারণ জিন জাতি মারা যাওয়ার আগে বুঝতে পারে যে তারা মারা যাবে। জেফরি ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে অবশ্যই লিখে পাঠাবো। এই কাহিনীটি আমি শুনেছিলাম আমার এক মামার কাছ থেকে, যিনি কর্মসূত্রে রেলের একজন গার্ড ছিলেন। ইনি প্রথম জীবনে মালগাড়ির গার্ড ছিলেন, পরবর্তীকালে এক্সপ্রেস ট্রেনের গার্ড হন এবং বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। তো তার মুখ থেকে শোনা এই কাহিনীটা। তো একবার মালদা থেকে উনি কয়লা বোঝাই একটি মালগাড়ি নিয়ে আসবেন পশ্চিমবঙ্গেরই আরেকটি জায়গায়। তো সেই সময়ে মালগাড়ির গার্ডদের কামরায় কিছুই থাকতো না, থাকতো শুধু একটা লণ্ঠন আর একটা 3 সেলের টর্চ, লাল সবুজ ফ্ল্যাগ আর একটা মেমো করার জন্য বই, এছাড়া কিছু থাকতো না। তো সেই কারণে তিনি খাবার জলটুকু পর্যন্ত নিতে গেলে স্টেশনে দাঁড় করিয়ে সেটার জন্য আমার মেমো দিতে হতো যে কেন দাঁড় করালাম। সেই সব ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য এনারা প্রচুর জল নিজেদের সঙ্গে ক্যারি করতেন। তো তখনকার দিনে এরকম জলের এত রাস্তাঘাটে পাওয়া যেত না, মানে জলটাকে শিল্প হিসেবে ব্যবহার করা হয়নি যে জলের 5 লিটারের জারিকেন বা 1 লিটার 2 লিটারের এরকম বোতল সহজে পাওয়া ছিল না। সেই কারণে উনি তার ওয়াইফের দেওয়া একটা বড় 5 লিটারের তেলের ডাব্বা, যেটাকে মানে পরিষ্কার করে সাবান টাবান দিয়ে ধুয়ে ব্যবস্থা করে দিয়েছিলেন তার ওয়াইফ, মানে আমার যে মাইমা, তিনি তাকে দিয়েছিলেন। এবং তার মধ্যে করে উনি যখনই এরকম লং ডিস্টেন্সে যেতেন ওই 5 লিটার জল পুরো ভর্তি করে নিয়ে যেতেন এবং একটা গ্লাস রেখে দিতেন, ওখান থেকে ঢেলে উনি ওই গ্লাসে করে নিয়ে খেতেন। তো এইটা একটু বলতে হলো কারণ জলটা একটা রিলেটেড ব্যাপার আছে এখানে এই ঘটনার মধ্যে। তো এরকম যেতে যেতে একবার একটা জায়গায় ট্রেনটা সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। তো সেইখানে একটু বিহারি উদ্দেশ্য, মানে
ওখানে নন বেঙ্গলিরাই বেশি বাস করে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তবে তখন রাত্রির অনেক, প্রায় 12:30 একটা হবে সেই সময় রাত্রি, এবং সেই সময় আর একটা এক্সপ্রেস ট্রেনকে পাস করাবে পাশ দিয়ে, সেটা মামা জানতেনও, কারণ ওই সময় ওই ট্রেনটা পাস করে এবং এখান দিয়ে উনি বহুবার এই সময় ট্রেন নিয়ে গেছেন, যে কারণে ওদের জানাশোনা নৌকোদর্পণে যে কোন সময় কি আছে না আছে, তো উনি জানেন কোন ট্রেনটা যাবে। তো সেই এক্সপ্রেস ট্রেনটাকে পাস করিয়ে দেওয়ার জন্যই এই ট্রেনটাকে দাঁড় করানো হয়েছে, সেটাও তিনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় জল তেষ্টা পেয়েছে, তো তিনি জল খাওয়ার জন্য গ্লাসে যথারীতি ওই 5 লিটারের ডাব্বা থেকে জল ঢেলে তিনি জল যেই খেতে আরম্ভ করেছেন, যে জল শেষ করেছেন খাওয়াটা, অমনি একটা নাকিচুরি গলায় মহিলা কণ্ঠে বাইরে থেকে কে যেন একটা বললো, আমাকেও একটু দে না রে, এরকম করে নাকিচুরি গলায় পড়লো। তো এটা শুনে উনি একটু চমকে উঠলেন যে এটা আবার কি, আমার কামরায় তো আমি ছাড়া কেউ নেই, আর এরকম অন্ধকার আবার কেউ বদমাইশি করে উঠে বললো নাকি। তো ওনার ওই হাতের কাছে টর্চটা ছিল, টর্চটা মেরে উনি ভেতরে দেখলেন যে না, কিছু নেই। তো তারপরে যথারীতি খুবই জল তেষ্টা পেয়েছিল বলে আরো 1 গ্লাস জল ঢেলে উনি খেলেন। খেয়ে যেই গ্লাসটিকে রাখতে যাবেন, আবার শুনতে পেল যে আমায় দিলি না, আমাকে জল দে, নাকি সুরি গলা করে। তো সেটা শুনে এবার তিনি নিশ্চিত হলেন যে না, এটা কোনো একটা ভয়ের কিছু হতে চলেছে, কারণ গোটা জায়গায় কিছু নেই, অথচ এরকম। তো এবার উনি চারদিকে ঠাওর করতে লাগলেন, যে কামরার ভেতর থেকে হয়তো নয়, কিন্তু বাইরে যে অঞ্চলটিতে মাঠঘাটের মধ্যে দাঁড়িয়ে গেছে ট্রেনটা, রেল লাইনের, তো সেইখানে কেউ বলছে না। তো এরকম দেখতে দেখতে হঠাৎ তিনি দেখতে পেলেন একটু দূরে একটা যে মাঠটা রয়েছে পাশেই, সেই মানে বিস্তীর্ণ এলাকা, মাঠ ঠিক বলা যায় না, ওগুলো রেলের পাশে এরকম লাইনের পাশ দিয়ে প্রচুর জমি থাকে, সেইখানে কোনো একজন ঘোমটা দেয়া মহিলা মনে হচ্ছে বসে রয়েছে। তার মনে হলো এটা কিন্তু একটা অবয়ব, মানে